জি, আমি আমাদের কোর্স ট্রেনার জি আহমেদ শরীফ স্যারের কাছে হ্যান্ড ওভার করলাম। সবাই হয়তো এখনো জয়েন করেননি, মাত্র 26 জন জয়েনিং আছে এই মুহূর্তে। আরে নেট কি আজকে ঠিক আছে? আজকে ঠিক আছে, ওদেরকে আনানো হয়েছিল বাসায়, ওরা এনে বাসায় এসে অনেক কাজ করে গেছে। আহ যদি আর কেউ জয়েন না করে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে, ইনশাআল্লাহ। জি স্যার। সময় তো হয়ে গেছে, শুরু করেন স্যার, বাকি যারা জয়েন করবে করবে। 27 জন অলরেডি জয়েনিং আছে। এখন তো জয়েনিং করার জন্য আমাকে ওই অ্যাকসেপ্ট করতে হচ্ছে না, না, একসেপ্ট করতে যেহেতু হবে না, সরাসরি জয়েন হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি, বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। হয়তো 2টা ক্লাস মিসিং হওয়ার কারণে অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে। আজকে থেকে আমরা নিয়মিত ক্লাস শুরু করছি, যদি কোনো সমস্যা তৈরি না হয় ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু থিওরিটিক্যাল কথা আপনাদের শুনতে হবে, কারণ আমরা এখন নতুন একটা সেশন শুরু করছি। নতুন সেশন শুরু করার আগে কিছু থিওরিটিক্যাল বিষয় যদি আপনাদের মাথায় দেওয়া হয় তাহলে হয়তো বুঝতে পারবেন আরো সহজে। আহ, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন আশা করছি। জি স্যার। আমরা এতদিন অবধি যে চ্যাপ্টারটায় ছিলাম সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রজেক্ট সেটআপ এন্ড ইন্টারফেস। আর আজকে থেকে আমরা কাজ করব হচ্ছে অর্গানাইজিং ডকুমেন্টস। আশা করছি আজকে এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ হয়ে যাবে, কারণ 2-3টা বিষয় থাকে। আপনারা যদি এটা পড়ে থাকেন বুঝবেন ডিজাইন রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে বা এডিটিং রিলেটেড বা অ্যানিমেশন রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে 3টা জিনিস কাজ করে। একটা হচ্ছে প্রি প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন। তাহলে মূলত প্রোডাকশন জিনিসটা বুঝতে পারলেই বোঝা যাবে প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন বিষয়টা কি। ধরেন আপনি কোনো একটা, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে আমার একটা অ্যানিমেশন দরকার বা আমার একটা ডিজাইন দরকার, যে ডিজাইনটাকে আমি অ্যানিমেশন করব। এই অ্যানিমেশন যদি বলা হয় যে আপনি যে ডিজাইনটা সে করবে সেই ডিজাইনটা সে অ্যানিমেশনের কাজে লাগাবে, তাহলে আপনি যখন প্রোডাকশনের কাজটা করবেন, ডিজাইনটা করবেন, এই যেই ডিজাইনটা করার আগে আপনাকে কিছু কাজ করতে হয়। যেমন আপনি ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে আপনার একটা সাইকেল সাইকেল আপনি ডিজাইন করবেন একটা সাইকেল, যে সাইকেলের 2টা চাকা থাকবে এবং একজন মানুষ সাইকেলটা চালাচ্ছে, বাট এমন কিছু একটা সাইকেলটাতে থাকতে হবে যেটা বোঝা যায় এক্সেপশনালিটি আছে এবং ক্রিয়েটিভিটি কিছু একটা আছে। তো ধরেন সাইকেলের হেডলাইট সামনে একটা আছে, পেছনে একটা আছে, সাইকেলের চাকার বিশেষত্ব আছে, তারপর হয়তো ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট একটা ভিন্ন বিষয় আছে। তো এই ডিজাইনটা করার আগে আপনাকে একটা স্ক্র্যাচ করতে হবে। স্ক্র্যাচটা কি? আপনি হয়তো ডিজাইনটা করে যদি আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট বললো যে না আমি তো এরকম কোনো কিছু চাইনি, তাহলে ক্লায়েন্টকে আপনার কিভাবে কনভিন্স করতে হবে? কনভিন্স করতে হবে যে আপনি হাতে ড্র করে কিছু একটা এভারেজ ডিজাইন দেখাবেন, যে ডিজাইনটা
ক্লায়েন্টকে শো করবেন যে আপনার ডিজাইনটা এর কাছাকাছি হতে পারে। আপনি এমন একটা ডিজাইন দেখাবেন যেটা অলমোস্ট 70-80% মিল থাকবে আপনার অরিজিনাল ডিজাইনের সাথে। এটাকে বলা হয় প্রি প্রোডাকশন। আরো কিছু আছে, আমরা যখন চ্যাপ্টার 1-এ যাব, এই চ্যাপ্টার 1 পুরোটাই হচ্ছে প্রি প্রোডাকশন, এবং চ্যাপ্টার 2 এটাও হচ্ছে প্রি প্রোডাকশন। এখানে এই প্রি প্রোডাকশনের মধ্যে এখানে এই 5 এবং 6 এই দুইটা বিষয় আছে প্রোডাকশনের বিষয়। প্রোডাকশন আমি আসলে অনেক কিছু বুঝাইতে অক্ষম। আপনি ডিজাইনটা কি ডিজাইন করছেন, আপনার কি কালার হবে, কি ধরনের সাইকেলটার সামনটা কোথায় থাকবে, পেছনটা কোথায় থাকবে, বা যে কার্টুনটা আপনি সাইকেলটার উপরে বসাবেন সেই কার্টুনটা কেমন হবে, সেই কার্টুনের চুল কেমন হবে, সেই কার্টুনের হাতগুলো কেমন হবে, দাঁত বা চোখগুলো কেমন হবে, এক্সপ্রেশন কেমন হবে, যেটা অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এক্সপ্রেশন। এগুলো হচ্ছে ডিজাইন রিলেটেড বিষয়। কেমন হবে ডিজাইন, এটা হচ্ছে প্রোডাকশন। তাহলে পোস্ট প্রোডাকশনটা কি? পোস্ট প্রোডাকশনটা হচ্ছে আপনি কমপ্লিট ডিজাইন করবেন নিজের মতো করে, ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টকে দেখানোর পরে ক্লায়েন্ট যখন আপনাকে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন আপনাকে বললো যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন, অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেন, এই ধরনের কাজগুলো সাধারণত পোস্ট প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়। তবে প্রোডাকশন, প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন এই তিনটা বিষয় সাধারণত এডিটিং সেক্টর এবং অ্যানিমেশন সেক্টরের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। আপনারা এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছেন একক্ষেত্রে খেয়াল করেছেন যে আমরা সাধারণত ইলাস্ট্রেটরের এমন বিষয়গুলো নিয়ে কথা বলেছি যেই বিষয়গুলোর সাথে ডিজাইনের রিলেটেড না। এখানে ধরেন আমরা কিভাবে অ্যাসেট ইনপুট করতে হবে সেটা বলেছি, কিভাবে গাইড ব্যবহার করতে সেটা বলেছি, কিভাবে আর্টবোর্ড গুলো হবে সেটা আমরা বলেছি, অপশন বার গুলো নিয়ে আমরা কথা বলেছি, তারপরে কালারের বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, তারপরে ব্রাশ, সিম্বল এবং লাইব্রেরি গুলো নিয়ে কথা বলেছি। এগুলো কিন্তু কোনোটাই সরাসরি ডিজাইনের সাথে সম্পৃক্ত না। তাহলে কি, এগুলো হচ্ছে ডিজাইনের হেল্পিং এলিমেন্টস, যেটা আপনার ডিজাইন করার ক্ষেত্রে এই টুলস গুলো বা এই প্যানেল গুলো কাজে লাগতে পারে। কিন্তু সরাসরি যখন আপনি ডিজাইনে যাবেন, একেবারে আপনি ডিজাইনিং ওয়ার্কটাই করছেন, এই চ্যাপ্টারটা হচ্ছে ক্রিয়েটিং এন্ড মডিফাইং ভিজুয়াল এলিমেন্টস। এটাই হচ্ছে প্রোডাকশন এরিয়া আমরা এই চতুর্থ চ্যাপ্টারে যখন যাব। এবং এই তৃতীয় চ্যাপ্টার অর্গানাইজিং ডকুমেন্টস, যেটা এইটা প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন এর মাঝামাঝি অবস্থায় কাজ করে। দ্যাট মিনস ধরেন আপনাকে যখন ক্লায়েন্ট বললো যে আপনি এমন একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা আমি অ্যানিমেট করব, তার মানে আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, আপনি যে কাজটা করছেন সেই কাজটার লেয়ার প্যানেলটা ঠিক আছে কিনা, কারণ অ্যানিমেশন করার ক্ষেত্রে লেয়ার প্যানেলটা মাস্ট। যারা আফটার এফেক্টস বা প্রিমিয়ার প্রো একটু বেসিক ধারণা আছে তারাই বুঝতে পারবেন যে আপনি হয়তো একটা ডিজাইন করলেন, সবগুলো লেয়ার এক ডিজাইনের সবগুলো কাজ একটা লেয়ারের মধ্যে। এখন ডিজাইনারকে যদি অ্যানিমেটরকে যদি দেওয়া হয় এই ডিজাইনটা আপনি অ্যানিমেট করেন, তখন তারা বলবে যে এটা ডিজাইন লেয়ার প্যানেলটা তো ঠিক নেই বা সিকোয়েন্সটা তো ঠিক নেই। সো এখন থেকে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো আপনাদের প্র্যাকটিক্যাল কাজে লাগবে, একেবারেই প্র্যাকটিক্যাল কাজে লাগবে। যে আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, সাধারণত আমরা তো আর এমন কোনো ডিজাইন করবো না, আমাদের যেহেতু মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা বা ক্লায়েন্টের সাথে কাজ করার, আমরা পোস্টার, ব্যানার এইগুলো নিয়েই কাজ করব, যেগুলোতে সাধারণত কালার কম্বিনেশন, কালার, টেক্সট এই বিষয়গুলোই প্রয়োজন হয়, অথবা ছোটখাটো একটু ডিজাইন, যে ডিজাইন গুলোর সাথে কিছু জিনিস রিলেটেড আছে। যেমন আমরা যখন সিম্বল বলেছিলাম, আপনি একটা ডিজাইনের মধ্যে সিম্বল এড করেছেন, বা কোনো একটা ডিজাইনের মধ্যে ব্রাশ টুল কিছু একটা ইউজ করেছেন, বা প্যাটার্নের কোনো কিছু একটা ব্যবহার করেছেন। কিন্তু আপনাকে বেসিক যে কাজটা, সেই কাজটা হচ্ছে এই চতুর্থ অধ্যায় থেকে। আমরা যখন এই অধ্যায় কথা বলবো তখন একেবারেই প্র্যাকটিক্যাল লাইফে যা যা করা প্রয়োজন হয়, যে ডিজাইনগুলো আমরা মার্কেট প্লেসে খুঁজি বা মার্কেট প্লেসে কাজ করতে চাই, এই কাজগুলো সাধারণত আমরা করব এই চ্যাপ্টার থেকে। আর যখন আমাদের কোনো ডিজাইন, যেমন ফ্রি পিকে আপনি যদি কোনো ডিজাইন আপলোড করেন, ফ্রি পিক আপনাকে কেন রিজেক্ট করে? কারণ আপনি ডিজাইন করেছেন ঠিক, আপনার ডিজাইনের যে ডেকোরেশন এবং অন্যান্য যে এলিমেন্টস গুলো থাকা উচিত, বা আপনি যেভাবে এক্সপোর্ট করা উচিত ফাইলটা, যে ফরম্যাটে ফাইলটা এক্সপোর্ট করা উচিত ছিল, বা আরো অন্যান্য যেমন লেয়ার প্যানেল গুলো ছিল, কালারের অপাসিটি ঠিক আছে কিনা, আপনি ক্লিপিং মাস্কটা কোথায় করেছেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনার অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে কিনা। আপনি হয়তো কাজটা খুব গর্জিয়াস মনে হচ্ছে, বাট এই ছোটখাটো এলিমেন্টস গুলোর সাথে আপনি 100% অ্যাডজাস্ট হতে পারেননি বা 100% ফুলফিল করেননি। মাইকটা অফ রাখেন প্লিজ, মাইকটা অফ রাখেন।
কে কথা বলছে? মোহাম্মদ ঈশান ভাই আপনার মাইকটা একটু অফ করেন। মিউট করে দেন। বুঝতে পেরেছেন তার ক্লাসের অবস্থা কি? মানে সে জয়েন করেছে, মূল কথাটা হচ্ছে তার জয়েন করাটা হচ্ছে তার জন্য মাস্ট, সে জয়েন করেছে, এছাড়া কিছুই না। সবাইকে মোহাম্মদ ঈশান। স্যার আপনিও মিউট হয়ে গেছেন। আমিও মিউট হয়ে গেছি। আচ্ছা সরি। আচ্ছা আমরা যা বলছিলাম, আপনারা, আমি হয়তো পুরোটা ভালোভাবে বুঝাইতে পারিনি, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় কথার গ্যাপ রয়ে গেছে। তারপরেও যখন আমরা ফার্স্ট চ্যাপ্টারে যাব, একেবারে প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা সর্বশেষ কথা বলবো এই জন্যই, কারণ এখানে থিওরিটিক্যাল বিষয়গুলো বোঝার আছে, ডিজাইনের সাথে, ক্লায়েন্টের সাথে, মার্কেট প্লেসের সাথে, এবং প্রি প্রোডাকশনের ক্ষেত্রে আপনার কি কি করার প্রয়োজন হতে পারে, এই বিষয়গুলো একেবারে প্রশ্ন আকারে আসবে। আপনার কপিরাইট ইস্যু এবং অন্যান্য ইস্যুগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের আজকে ক্লাসের পরিকল্পনা ছিল অর্গানাইজিং ডকুমেন্ট, মানে চ্যাপ্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে আপনি যে ডকুমেন্টটা তৈরি করবেন সেই ডকুমেন্টটাকে অর্গানাইজ করতে হবে। তাহলে অর্গানাইজ করার জন্য আমাদের কি কি বিষয়গুলো এখানে দেওয়া আছে, কয়েকটা বিষয় হচ্ছে লেয়ার প্যানেল 3.1, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিন। জি স্যার। ইউজ লেয়ার এন্ড ম্যানেজ ডিজাইন এলিমেন্টস, তার মানে লেয়ার প্যানেল নিয়ে কথা বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে লেয়ার প্যানেলের সাথে সম্পৃক্ত কিছু অপাসিটি বা ক্লিপিং মাস্ক নিয়েও কথা বলবো আমরা। সো এবং অ্যালাইনমেন্ট নিয়েও কথা বলবো। অ্যালাইনমেন্টটা হচ্ছে একেবারে মানে ফোর্থ চ্যাপ্টারে, তারপরেও এটা আমরা কথা বলে ফেলবো, এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে আমরা শুরু করছি বেসিক ক্লাস। আমরা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি যখন কোনো কিছুতে কাজ করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসতেছে, এটাকে কি করা যায় বলেন তো কেউ একজন? অনেকেই স্টাডি করে এসেছেন। ব্যাকগ্রাউন্ড লকটা করলে হয় না স্যার? লক না করলে তো স্যার অবশ্যই কন্ট্রোল মাস্ক হবে। স্যার এটাকে লক করে রাখেন। কিভাবে লক করব? কন্ট্রোল 2 দিয়ে হয় স্যার। কন্ট্রোল 2 দিয়ে হয়, অথবা দেখা যায় রাইট বাটনে ক্লিক করে স্যার ওই যে ওইখান থেকে একটা ইয়ে আছে স্যার লক করা। কিভাবে করব? স্যার অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে লক করেন। হ্যাঁ আমি ঠিক এইটাই জানতে চাচ্ছিলাম যে আমরা এই কন্ট্রোল 2 তে আমরা লক করব, ঠিক আছে, কিন্তু লক যে করব এই অপশনটা কোথায়? এখানে অবজেক্টের কোথায়? এই যে লক গ্রুপের নিচে আনগ্রুপের নিচেই লক। হ্যাঁ লক এবং সিলেকশন 2, এখানে যদি আমরা লক করি লক হচ্ছে ঠিক, কিন্তু এটা কোথায় লক হচ্ছে? এটা বলতে লক হচ্ছে, এটা লক হচ্ছে আনডাউটেবলি, এটা লক, আমি সিলেক্ট করছি, এটা সিলেক্ট হচ্ছে না, আমি অন্যান্য জিনিসগুলো সিলেক্ট করছি, সিলেক্ট হচ্ছে, বাট এটা যে লক হলো, আপনি হয়তো এখান থেকে লকে যে লকটা বুঝতে পেরেছেন। আমরা তো মনে হয় লেয়ার প্যানেল থেকে লক করতে পারি। হ্যাঁ যারা স্টাডি করে এসেছেন তাদের জন্য কথাটা মানে উত্তরটা দেওয়া খুব সহজ। দেখেন এখানে যখন আপনি কন্ট্রোল 2 প্রেস করে যখন লক করছেন, তার মানে আপনার লেয়ার প্যানেলে এই ব্যাকগ্রাউন্ডটা যেই লেয়ারটা নিয়েছে ওই লেয়ারটা লক হয়ে গেছে। এই যে দেখেন। জি স্যার। ওকে আচ্ছা, আমরা প্রথমে সিলেকশন নিয়ে কথা বলি। আমরা বলেছিলাম যে লাস্ট ক্লাসে আমরা সিলেকশন নিয়ে কথা বলবো। সাধারণত এটা হচ্ছে নরমাল সিলেকশন টুল, এরপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল সাধারণত ব্যবহার করা হয় কোনো গ্রুপের মধ্যে অ্যাক্সেস নেওয়ার জন্য, যেটাকে আমরা আইসোলেশন মোডও মাঝে মাঝে বলে থাকি। যেমন কোনো একটা গ্রুপের মধ্যে যদি আপনি অ্যাক্সেস দিতে চান, আমরা প্রথমে শিখেছিলাম যেটা আইসোলেশন মোডে গিয়ে আমরা গ্রুপে অ্যাক্সেস নিব,
আদারওয়াইজ আপনি যদি কোনো গ্রুপের মধ্যে কোনো একটা স্পেসিফিক অবজেক্টকে সিলেক্ট করতে চান তাহলে আপনি গ্রুপ সিলেকশন টুল থেকে সিলেক্ট করবেন। সাধারণত আমার মনে হয় আপনারা যতজন ডিজাইনার এখানে আছেন তারা হয়তো মাসেও একবার গ্রুপ সিলেকশন টুলটা ইউজ করেন না, কারণ খুব বেশি একটা প্রয়োজন হয় না, কারণ আমরা আইসোলেশন মুড থেকেই চলে যাই। কিন্তু আমাদের মুড টার্গেটটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই টুলটার নাম কি বলেন তো? ম্যাজিক টুল স্যার। ম্যাজিক ওয়ান টুল। আমরা যদি ডাবল ক্লিক করি, আপনারা কখনো ডাবল ক্লিক করেছেন কিনা জানি না, ডাবল ক্লিক করি তাহলে কিছু বিষয় বেরিয়ে যাবে। ডাবল ক্লিক যখন আমি ম্যাজিক ওয়ান টুলে করছি তাহলে কি দাঁড়াচ্ছে, কয়েকটা জিনিস আমার কয়েকটা অপশন দেখাচ্ছে। এখানে একটা অপশন বার আছে, হাইট, স্ট্রোক, অপাসিটি, ট্রান্সপারেন্সি রিসেট করার জন্য বলা হচ্ছে, কিন্তু এখানেই হচ্ছে মেইন ফ্যাক্ট গুলো। ফিল কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি এন্ড ব্লেন্ডিং মুড। এই ম্যাজিক ওয়ান টুলের মধ্যে যে যে অপশন গুলো আছে এই সেম অপশন গুলো আপনি সিলেক্ট মেনুতে পাচ্ছেন। কোথায় পাচ্ছেন? সিলেক্ট মেনু, সেম, এরপরে দেখেন ব্লেন্ডিং মুড, ফিল স্ট্রোক, ফিল কালার, অপাসিটি, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট আছে। দুটা জিনিস একই। জি স্যার। তাহলে আমরা যখন কোনো বিষয় মানে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব, যদি ওই অবজেক্টের মধ্যে অবজেক্ট গুলো ক্রাইটেরিয়াতে আমরা আলাদা করে ক্রাইটেরিয়া মেনটেন করি। ক্রাইটেরিয়া গুলো কি? আমি শুধুমাত্র সিলেক্ট করেছি এখানে কি, আমরা সিলেক্ট অপশনে গিয়ে সেম, আমি ফিল কালার গুলো শুধুমাত্র সিলেক্ট করতে চাচ্ছি। আমি যদি ম্যাজিক ওয়ান টুল নেই, আমি যদি এইটাতে ক্লিক করি এই অবজেক্টে, তাহলে এই অবজেক্টটা যেই ফিল কালার দেওয়া হয়েছে, যেই কালারটা দেওয়া হয়েছে, এই কালারের সাথে সম্পৃক্ত যতগুলো কালার আর্টবোর্ডে যতগুলো কালার আছে সবগুলো কালারই হচ্ছে এখানে সিলেক্ট হচ্ছে। সেম এখানে যদি আপনি অপাসিটিতে আসেন এবং আমি যদি এখানে কোনো একটা অবজেক্টকে আবারও সিলেক্ট করি, অপাসিটিটাকে টিক মার্ক করে অন করে, তাহলে এই অপাসিটি সেম, এই যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম এই অবজেক্টের সাথে এই অবজেক্টটাতে যে যতটুকু অপাসিটি ব্যবহার করা হয়েছে এই অপাসিটিতে অন্য সকল এলিমেন্টস গুলি সিলেক্ট হচ্ছে। সেম যদি কোনো একটা অবজেক্টের মধ্যে ব্লেন্ডিং মুড ইউজ করা হতো, ব্লেন্ডিং মুডটা আপনারা বুঝতে পেরেছেন ট্রান্সপারেন্সি প্যানেল থেকে আমরা একটা অবজেক্টের সাথে অন্য একটা অবজেক্টকে সিন করে ট্রান্সপারেন্সি প্যানেল থেকে যে আমরা ব্লেন্ডিং মুডটা যে আপনারা এখানে দেখেছেন মনে হয়। এই যে ব্লেন্ডিং মুড আমি বলেছিলাম, এটা ব্লেন্ডিং মুড। এটা আপনারা যখন এখানে অপশন করছেন ব্লেন্ডিং মুড, যদি কোনো অবজেক্টের মধ্যে ব্লেন্ডিং মুড ইউজ করে থাকি আমরা, তাহলে ব্লেন্ডিং মুডটা আমরা আলাদা করে সিলেক্ট করতে পারছি। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষায় অবশ্যই ম্যাজিক ওয়ান টুল থেকে একটা কোশ্চেন থাকবেই, এটা ধরতে পারেন যে কোশ্চেন আউট। সেটা কি স্যার কাইন্ডলি যদি একটু বোঝাতেন ভালো হইতো এটা জিনিসটা। আমি অবশ্যই বলছি, আমি এখানে শেষ করিনি, একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনাদেরকে বলছি, আমি আজকের ক্লাসের কোনো প্রিপারেশনও ছিল না, আমি একটা জায়গা থেকে আসছি, 2 মিনিট আগে আমি আপনাদের সাথে জয়েন করেছি, কম্পিউটারটা অন ছিল। যেমন আমরা যদি দুইটা অবজেক্ট নেই, এখানে আমরা দুইটা কালার নিয়েছি তাই তো। আমরা যদি উপরের কালারটার মধ্যে ব্লেন্ডিং মুড ইউজ করি তখন কি দাঁড়ায়? আচ্ছা এখানে আসছে নরমাল ভিউ, ডার্কেন ভিউ, মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইটেন, স্ক্রিন, কালার ডোজ। আমরা বলেছিলাম যে কালার নিয়ে আমরা একটা কথা বলবো, এখানে একটু শর্ট নোট নিতে পারেন। সাধারণত আরজিবি কালার তৈরি হয় এডিটিভ কালার মুড থেকে, আর সিএমওয়াইকে কালার তৈরি হয় সাবস্ট্রাকটিভ কালার থেকে। যদি আপনি দুইটা কালারকে একসাথে অ্যাড করেন তাহলে যে কালারটা তৈরি হয় এটা হচ্ছে আরজিবি কালার। আর যদি দুইটা কালার থেকে একটা কালার থেকে অন্য একটা কালারকে মাইনাস করেন তখন এটাকে বলা হয় সিএমওয়াইকে কালার। এটা প্র্যাকটিক্যাল ইউজটা আপনারা কালারের যখন থিওরিটিক্যাল ক্লাসটা হবে তখন আপনারা বুঝবেন। আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন আলাদা ডিভাইডেশন আছে,
প্রতিটা এখানে ডার্কেন, মাল্টিপ্লাই এবং কালার বার্নের পরে আলাদা একটা দেখেন একটা দাগ দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে এক ক্যাটাগরি। লাইটিং, স্ক্রিন এন্ড কালার ডোজ এগুলো হচ্ছে এক ক্যাটাগরি। ওভারলে, সফট হার্ড এন্ড লাইট এগুলো হচ্ছে এক ক্যাটাগরি। ডিফারেন্স, এক্সক্লুশন এক ক্যাটাগরি। হিউ, স্যাচুরেশন, কালার এন্ড সিমুলেশন এগুলো হচ্ছে আরেক ক্যাটাগরি। সাধারণত এই প্রথম দুটি গ্যাপ হচ্ছে এডিটিভ কালার মোড, যেখানে আপনি নিউ কালার পাচ্ছেন, নিচের কালার এবং উপরের কালার যোগ করার ফলে যে কালারটা তৈরি হচ্ছে এই কালারটা এখানে দেখাচ্ছে। আবার যখন আপনি নিচের কালার গুলো দেখছেন, যেমন আমরা যদি এই কালারটাতে এটাকে কি বলে সাবস্ট্রাকটিভ কালার বলি, যেটাকে মাইনাস করা হয়, যদি ডিফারেন্স করি তাহলে ডিফারেন্স কালার মোডের কারণে অন্য একটা কালার তৈরি হচ্ছে। এটাই আমরা বলতে চাচ্ছিলাম, এটা নিয়ে আপনারা ডিটেলস আরো শুনবেন, এজন্য আমরা এখানে সময় ব্যয় করছি না, আজকে ক্লাসের দিকে যাচ্ছি। যদি আপনার এই ডিজাইনের মধ্যে যদি কোনো ধরনের ব্লেন্ডিং মোড ইউজ করা হয় তাহলে আপনি সেই ব্লেন্ডিং মোডটাও এখানে সিলেক্ট করতে পারবেন। তবে সাধারণত ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে সিলেক্ট করাটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে বুদ্ধিমানের কাজটা কি? আপনি ডাইরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার পর আপনি সিলেক্ট মেনুতে যাবেন, সিলেক্ট মেনু থেকে সেম, এখানে সেম মানে হচ্ছে আপনি যে অবজেক্টটাকে সিলেক্ট করেছেন এই অবজেক্টের সেম কি সেম, অ্যাপিয়ারেন্স সেম, অ্যাপিয়ারেন্স অ্যাট্রিবিউট সেম, ব্লেন্ডিং মুড সেম, অথবা ফিল ইন স্ট্রোক সেম, ফিল কালার সেম, অপাসিটি, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট। দ্যাট মিনস এই অবজেক্টের মধ্যে যা যা ব্যবহার করা হয়েছে, ধরেন এখানে ফিল কালার তো ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা যদি এই অবজেক্টের যে ফিল কালারটা ব্যবহার করা হয়েছে অন্য সকল অবজেক্টের যে ফিল কালার গুলো ব্যবহার করা হয়েছিল সবগুলোকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা সেম ফিল কালারে যাব। আবার এই অবজেক্টের মধ্যে যে অপাসিটি লেভেলটা ব্যবহার করা হয়েছিল, এই অবজেক্টের মধ্যে অপাসিটি লেভেলটা কত ব্যবহার করা হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে দেখেন অ্যাপিয়ারেন্স প্যানেলস, আপনি অপাসিটিতে যদি যান তাহলে বোঝা যাবে অপাসিটি লেভেল ছিল এখানে 100, আপনি যদি এটাকে কমিয়ে দেন তাহলে দেখুন এটা কমে গেছে। এটা আমরা হয়তো লেয়ার প্যানেলে যাওয়ার পরে বলতাম। তো কোনো অবজেক্টের যেই পরিমাণ সিলেক্টেড অবজেক্টের যে ধরনের এলিমেন্টস গুলো আছে এই ধরনের এলিমেন্টস যদি আপনি পুরো আর্টওয়ার্কের মধ্যে অন্যান্য কাজগুলোকে সিলেক্ট করতে চান তাহলে অবজেক্ট সেম। আশা করি এটুকু বুঝতে পেরেছেন, হয়তো আরো ভালোভাবে বোঝানো উচিত ছিল, আমার লিমিটেশন এতটুকু। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে সিলেকশন টুল আরেকটা আছে, এটাকে বলা, আপনারা যারা ফটোশপে কাজ করেছেন তারা হয়তো আরো ভালো বুঝতে পারবেন। লেসো টুল। লেসো টুল দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় আপনাদের কারো কোনো ধারণা আছে? ধরেন আমরা সিলেকশন টুল দিয়ে কালার সিলেক্ট করার জন্য যে কোনো কালার ধরেন ব্যবহার করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা অন্য টপিকে যাচ্ছি। আমরা এই তিনটা অবজেক্টকেই সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু আনফরচুনেটলি এইটা সহ মার্কিং হচ্ছে, অথবা আমরা এই ফ্লাওয়ার, আইকন এবং এখানে ক্লাউড এই তিনটা জিনিসকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব? তাহলে আমরা দুইটা ভাবে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে তিনটার উপরেই অথবা যতটুকু এরিয়া আছে পুরো এরিয়াটাকে আমরা সিলেক্ট করলাম, দেন আমরা শিফট ক্লিক করে এটাকে বাদ করে দিতে পারি এবং শিফট ক্লিক করে আমরা অ্যাড করতে পারি। তাহলে শিফট সিলেকশনের জন্য শিফট ক্লিক যখন আপনি করবেন একই সাথে আপনি অবজেক্টকে ইনক্লুড করতে পারছেন এবং একই সাথে আপনি সিলেকশন থেকে অবজেক্টকে সাবস্ট্রাক্ট করতে পারছেন। এটা হয়তো আপনারা জানতেন। লেসো টুল দিয়ে যেটা করা হয়, আপনি যদি সিলেকশন অবজেক্ট এটাকে কি বলা হয় শিফট ক্লিক না করতে চান তাহলে আমরা কি করব, যে যে অবজেক্ট গুলো আমরা সিলেক্ট করতে চাচ্ছি এই অবজেক্ট গুলোকে আমরা এখানে মার্ক করব, মার্ক করলেই বুঝতে পারবো যে এই অবজেক্ট গুলো সিলেক্ট হয়েছে। তবে লেসো টুল দিয়ে যখন আপনি কোনো কিছু সিলেক্ট করবেন তখন ওই অবজেক্টের অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখাবে। আসলে লেসো টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট দেখায় এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও যদি আপনি কোনো কিছু সিলেক্ট করেন তাহলে ওই অবজেক্টের, দেখুন আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেছি তখন ওই অবজেক্টের অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখাচ্ছে। ডাইরেক্ট সিলেকশন টুল এবং লেসো টুল দিয়ে আপনি যখন কোনো কিছু সিলেক্ট করছেন আপনি অ্যাঙ্কার পয়েন্ট দেখছেন, এবং ম্যাজিক ওয়ান টুল এবং আপনি সিলেকশন টুল দিয়ে যখন কোনো কিছু সিলেক্ট করছেন তখন আপনি অ্যাঙ্কার পয়েন্ট দেখছেন না। অ্যাঙ্কার পয়েন্ট দেখা এবং না দেখার মধ্যে ডিফারেন্সটা কি? দেখা এবং না দেখার মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনি কোনো একটা অবজেক্টের স্পেসিফিক পার্ট যদি কোনো চেঞ্জ করতে চান, ধরেন আপনি জাস্ট এই অংশটাকে চেঞ্জ করতে চান, আমি জাস্ট এই অংশটারই কালার চেঞ্জ করব, অন্য কোনো কিছুর করব না,
যদিও সবগুলো বিষয় সিলেক্ট করা আছে, সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ব্যাকে যাই, কন্ট্রোল জে প্রেস করে ডাইরেক্ট সিলেকশন টুল দিলাম। এখান থেকে এটা ক্লিক করলাম, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করছি। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা প্রতিটা অ্যাঙ্কার পয়েন্টকে চেঞ্জ করতে পারছি, অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতে পারছি। আচ্ছা, এত ডিপে না যাই, এত ডিপলি আমাদের প্রয়োজন নেই, আমরা আবারও সেই আগের জায়গায় যাচ্ছি। ধরুন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এখন আপনি চাচ্ছেন এই অবজেক্টটাকে আপনার বারবারই সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে, আপনি চাচ্ছেন এই সিলেকশনটা আমরা সেভ করে রাখবো। যদি আপনি কোনো অবজেক্টকে সিলেক্টকে সেভ, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন লেসু টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করছি তখন আমাদের কন্ট্রোল প্যানেলের কি কি অবস্থা হচ্ছে। যখন আপনাদেরকে যখন আমরা ডিজাইনে লেসু টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করছি তখন আমাদের কন্ট্রোল প্যানেলটা দেখেন একরকম হচ্ছে, প্রপার্টির প্যানেলটা একরকম হচ্ছে। আবার যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, নর্মাল সিলেকশন টুল দিয়ে যখন কোনো কিছু সিলেক্ট করছি তখন দেখেন আমাদের কন্ট্রোল প্যানেলটা আরেক রকম দেখাচ্ছে। তাহলে ডিফারেন্সটা এখানে কি? ডিফারেন্সটা হচ্ছে লেসু টুল দিয়ে যখন আপনি কোনো কিছু সিলেক্ট করছেন তখন অ্যাঙ্কার পয়েন্ট গুলো সহ দেখাচ্ছে। আরে কথা বলা এবং কাজ করা একই সাথে, যেটা খুবই কঠিন। আচ্ছা, আমরা সেভিং এ যাই। আপনি এই সিলেকশনটাকে সেভ করে রাখতে চান এবং অন্য কাজ করতে চান। আপনি যেহেতু এই সিলেকশন বিষয়টা খুবই লাইনগুলো ঠিক নাই, আপনি একটা বিচ্ছিন্ন জায়গা থেকে সিলেক্ট করতে যাচ্ছেন, আপনি সিলেক্ট করলেন, এটাকে সেভ করা যাবে। মূলত এটুকু জানেন যে কোনো সিলেকশনকে আমরা সেভ করে রাখতে পারি, প্রয়োজনে সেই সিলেকশনটাকে আবারও সিলেক্টে যেতে পারি। তাহলে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সেভ সিলেকশন, সিলেক্ট সেভ সিলেকশন। আমরা যদি সেভ সিলেকশনটার নাম দেই এবং আমি ডিসিলেক্ট করি, এবং আমি হয়তো সিলেকশন টুল দিয়ে এটা কোথাও চেঞ্জ করলাম, বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হয়তো এই অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু আপ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্টকে চেঞ্জ করা যায়। তখন আমরা আবারও সেই যা সিলেক্ট করেছিলাম আমরা চাচ্ছি যে সেই সিলেকশনটাই আমরা ফিরে আসি। তাহলে অবজেক্ট সিলেকশনে যাব, সিলেকশন দিয়ে যে আমরা যে নামে সেভ করেছিলাম আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেই সেম জায়গায় সিলেকশনটা চলে আসতেছে। আশা করি আপনারা এইটুকু অবধি বুঝতে পেরেছেন। স্যার লাস্ট সিনটা একটু বুঝতে সমস্যা হয়েছে। জি বুঝিনি, আপনি আবার যদি কাইন্ডলি বলতেন। লাস্টের অংশটা, শুধুমাত্র লাস্টে যে সেভে যে অংশটা, সেটা বুঝতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, লাস্টের সেভের অংশটা হচ্ছে কোনো স্পেসিফিক অবজেক্টকে সেভ করে রাখার, সেভ সিলেকশন করার পরে ওই সিলেকশন অংশটাকে আপনি সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ওই অবজেক্টটাকে আবারও সেভ করতে হবে না, আবারও সিলেকশন করতে হবে না। এটা আপনি সেভ অপশন থেকেই এটা নিতে পারবেন। আমি আবারও যদি দেখাচ্ছি, আমি জানি না সবার প্রবলেম কিনা এটা। আমরা এই অবজেক্টটাতেই যাই। আবার আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করেছি। আপনারা দেখছেন লেসো টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করছি এখানে অ্যাঙ্কার পয়েন্ট লেখা আসতেছে এবং অ্যাঙ্কার পয়েন্টের পাশে কনভার্ট লেখা আসতেছে। কনভার্টের মধ্যে দেখেন এটাও হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে কিভাবে আমরা চেঞ্জ করবো, আমরা পরের ক্লাসে এটা পাবো। নেক্সট ক্লাসে আমরা অ্যাঙ্কার পয়েন্টের পজিশন গুলো নিয়ে চেঞ্জ করবো। আপনি অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে ডিলিট করতে পারেন, অ্যাঙ্কার পয়েন্টকে কাটতে পারেন, অথবা আপনার এখানে অ্যালাইনমেন্ট প্যানেলটা আছে। যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতাম তাহলে হয়তো আমাদের এই মেনুগুলো আসতো না। তাহলে আমরা যা সিলেক্ট করলাম আমরা চাই এই সিলেক্টিং অপশনটা সেভ থাকুক কোথাও, যেন আমাদেরকে, যেমন আমি যতবারে এই জায়গাটা সেভ করছি ততবারে কিন্তু আমি লেসো টুল দিয়ে সেভ করতে হচ্ছে। কারণ কি, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বা নর্মাল সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারছি না এই অংশটুকু। তাহলে এই অংশটাকে যেহেতু যদি আমাকে পরবর্তীতে আবারও কাজ করতে হয় তাহলে এই সিলেকশন অংশটুকুকে আমরা সেভ করে রাখবো। কিভাবে সেভ করব? সিলেক্ট মেনুতে যাব, সেভ সিলেকশন, ভিভি, ওকে। এবার যদি আমরা এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করি এবং আমরা অন্য কোথাও কাজ করি, কোনো একটা কাজ করলাম, কাজ করার পরে আমরা চাচ্ছি যা সিলেক্ট করে রেখেছিলাম ওই সিলেক্টটাকে আবারও সিলেকশনে নিতে, তাহলে আমরা যদি এখন আবার সিলেক্টে যাই, তাহলে আবার যদি বি অপশনে যাই, আমরা যা সিলেক্ট করে সেভ করেছিলাম এই সিলেকশনের সেভটাকে আমরা আবারও পাচ্ছি।
উইদাউট ইউজিং এনি লেসো টুল অর সিলেকশন টুল। এবার বলেন কে বুঝতে পারেননি? স্যার আপনার কথার সাথে আপনার কার্সার ওই মাউস মানে স্যার স্ক্রিনটা আর কি স্লো চলতেছে স্যার, কথার তুলনায় স্ক্রিনটা স্লো চলতেছে আর কি। এটা হচ্ছে প্রবলেম। কেউ একজন কথা বলছেন, আমি ওনার কথাও বুঝতে পারছি না। আপনাদের কি স্ক্রিনটা দেখতে সমস্যা হচ্ছে? এই জন্যই হয়তো আমার কথা আর কাজে দুইটা মিল আপনি হচ্ছে প্রেজেন্টটা অফ করে আবার হচ্ছে একটু রিপ্রেজেন্ট করেন, তাহলে স্ক্রিন তো ক্লিয়ার আছে, স্ক্রিন তো ক্লিয়ার আছে, ঠিক দেখতে পাচ্ছি। আচ্ছা, সবারই কি একই অবস্থা যে আপনি স্ক্রিন ডিলে দেখতে পাচ্ছেন, আমার কথা আগে শুনতে পাচ্ছেন? না না স্যার, আমি একদম ঠিক দেখতে পাচ্ছি স্যার। তাহলে ওই যিনি দেখতে পাচ্ছেন না, ওনার নেট স্লোনেস এর কারণে দেখতে পাচ্ছেন না। আমার এখানে সম্পূর্ণভাবে ঠিক আছে, আমার এখানে সম্পূর্ণভাবে ঠিক আছে, আমি যা বলতে সব বুঝতেছি। ওই যে লোক কথা বলছে এই ভদ্রলোককে, কাজী নিশাত ভাই, আমার মনে হয় যদি আপনি শুনতে পান। জি ভাই, শুনতে পাচ্ছি। এই যারা এইভাবে ক্লাস চলাকালীন অবস্থায় অনেকে আছে দোকানদারি করতেছে, তাদেরকে আমরা ক্লাসে না রাখি। আমার মনে হয় তারা কাজের চাইতে অন্য কাজের প্রতি যেহেতু আগ্রহ, তাদেরকে আমরা না রাখি। অনেকে হচ্ছে কি, অনেকে যে মাইক্রোফোনটা অন সে নিজেও জানে না। আপনি একটা কাজ করবেন, ওই যে মিউট অল বাটনটাতে প্রেস করে দিবেন, ওটাতে প্রেস করে দিলে সবাই মিউট হয়ে যাবে, তাতে আপনার কোনো অসুবিধা নেই। যে কেউ চাইলে আবার নিজেকে আনমিউট করে কিন্তু কথা বলতে পারবে। ও স্যার, তখন তো স্যারেরটাও মিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা একটু সাবধান হন প্লিজ, একটু সাবধান হন। আপনারা জানেন না ক্লাসটা করানোটা, যারা ক্লাস করায়, কাজী নিশাত ভাইও ক্লাস করায়, উনি জানেন যে আসলে ক্লাস করানোটা কত কষ্ট। আপনাদের এক ধরনের ক্লাস করানোর চাইতে একটা ডিজাইন করে ফেলা বা একটা এনিমেশন করে ফেলাটা আরো অনেক সহজ, অনেক সহজ, সিরিয়াসলি সহজ। আচ্ছা, আমরা যখন কোনো অবজেক্টকে, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমরা যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করছি, তাহলে এখানে সিলেক্টের মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে। আপনি এখানে কি কি পাচ্ছেন? সবকিছু সিলেক্ট কন্ট্রোলে, নরমালি এটা যারা এমএস ওয়ার্ড জানেন তারাই জানেন। অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, শুধুমাত্র আপনি যদি একটা আর্টবোর্ডের জন্য একটা আর্টবোর্ডের মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলো যদি সিলেক্ট করতে চান, সিলেক্ট, ডিসিলেক্ট, রিসিলেক্ট, ইনভার্সটা একটু হয়তো বুঝতে পারবেন না। ধরেন আমরা শুধুমাত্র এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এই সান, আমরা চাচ্ছি এই অবজেক্টটা ছাড়া বাকি সবগুলো সিলেক্ট হোক। তাহলে সিলেক্ট মেনুতে যাব, আমরা যদি ইনভার্সে যাই তাহলে কি হচ্ছে, বাকি সবকিছু সিলেক্ট হচ্ছে উইদাউট দিস অবজেক্ট। দেন আপনার এই জিনিসটা হয়তো আপনাদেরকে একটু আগেই বলার ছিল। সাধারণত ডিজাইনে যারা কাজ করে তাদের খুব কুইক কাজ করার জন্য আমরা এই রাইট বাটনটা ক্লিক করি। আমি সাধারণত কাজ করার সময় কখনোই রাইট বাটনটা ক্লিক করি না, কারণ আমি ওই অন্যান্য অপশনগুলো দিয়েই কাজ করি। আপনারা যারা কাজ করেন গুড, তারা হয়তো তাদের কাজ হতো আমার থেকে ফার্স্ট সিলেক্ট করি, সিলেক্ট মেনু থেকে কোনো অবজেক্টকে উপরে বা নিচে নেই। তাহলে উপরে বা নিচে নেওয়ার অবজেক্টের এই নেওয়ার বিষয়টা যখন এই অবজেক্ট থেকে অ্যারেঞ্জ অপশনে আছে, এবং একই সাথে এখানে সিলেক্ট মেনু থেকে নিচে বা উপরে যে কোনো একটা অবজেক্টকে আপনারা সিলেক্ট করতে পারছেন। এখানে সেম, এই আমরা যখন সিলেক্ট করেছিলাম কোনো অবজেক্টকে সিলেক্ট করেছিলাম, এই সিলেক্টের ক্ষেত্রে যখন আমরা সেম কোনো প্রপার্টিস সিলেক্ট করতে চাচ্ছি তাহলে আমরা সেমে যাব। আর যদি আমরা সেম কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাচ্ছি, যেমন ধরেন একটা ডিজাইনের মধ্যে আপনি দুইটা ব্রাশ টুল ইউজ করেছেন, আপনারা তো নিশ্চয়ই ব্রাশ সম্পর্কে ক্লাস পেয়েছেন, দুইটা ব্রাশ আপনি ইউজ করেছেন। এখন আপনি বুঝতেছেন না আসলে অবজেক্টের মধ্যে ব্রাশগুলো কোথায়, বা আপনি একটা অবজেক্টের মধ্যে ক্লিপিং মাস্ক ইউজ করেছেন, তাহলে আপনি জানছেন না, হয়তো বুঝতে পারছেন না যে ক্লিপিং মাস্কটা আমরা কোথায় ব্যবহার করেছিলাম। যদি ক্লিপিং মাস্কটাকে আপনি স্পেসিফিকলি সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট মেনু থেকে আপনি সিলেক্ট করতে পারছেন। সেম ব্রাশ টুল, ক্লিপিং মাস্ক, স্ট্রে পয়েন্ট, এই স্ট্রে পয়েন্টটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো এখানে কেমন কেউ আছেন যে কিনা স্ট্রে পয়েন্ট এই অপশনটাকে কখনোই ব্যবহার করেছেন? আপনারা একটু মাউসের দিকে খেয়াল রাখেন। আমরা এখানে পেন টুল দিয়ে কতগুলো কি জানি ডট এঁকেছি, বাট ডট গুলো দেখা যাচ্ছে না, নর্মালি দেখা যাচ্ছে না। আপনি যদি সিলেক্ট করেন তাহলে হয়তো ডট গুলো দেখতে পাচ্ছেন।
এখন সাধারণত আমরা যখন ডিজাইনে কাজ করি অনেক সময় দেখা যায় আপনি হয়তো কোনো একটা লাইন টুলটা ইউজ করেছেন এবং আপনি হয়তো ডিলেটও করে দিয়েছেন, বাট সামহাউ এটার যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট রয়ে গেছে, তাহলে আপনি এটা বুঝতে পারছেন না আসলে। আপনি যদি এভাবে প্রিন্ট করেন কোনোভাবে বোঝার উপায় নাই যে এটার মধ্যে কোনো স্ট্রে পয়েন্ট ছিল। এগুলোকে বলা হয় স্ট্রে পয়েন্ট, যে যে সাধারণত যে ধরনের যেই এলিমেন্টস গুলো দেখা যাচ্ছে না বাট আপনি কাজ করার সময় ডিলিট করার পরেও অ্যাঙ্কার পয়েন্ট গুলো রয়ে গেছে, এগুলোকে স্ট্রে পয়েন্ট বলা হয়। এই স্ট্রে পয়েন্ট গুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট মেনু থেকে এই স্ট্রে পয়েন্ট গুলো সিলেক্ট করতে হয়। অবজেক্ট স্ট্রে পয়েন্ট, আমি যদি স্ট্রে পয়েন্টে ক্লিক করেছি আমরা আমাদের যা যা অদৃশ্যমান কোনো লাইন বা ডট বা যাই কিছু থাকুক না কেন সবগুলো ডিলিট হয়ে সিলেক্ট হচ্ছে। এই সিলেকশনটাকে ডিলিট করবেন কিভাবে? সরাসরি আপনি ডিলিট বাটনে ক্লিক করতে পারেন বা অবজেক্ট মেনু থেকে ক্লিয়ার নামে একটা অপশন আছে, ক্লিন আপ, ক্লিন আপ। ক্লিন আপে যখন আসছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আরো 3টা পয়েন্ট আছে। তাহলে কি হচ্ছে, আমরা বাকি 3টা পয়েন্ট না হয় নাই যাচ্ছি, আমরা অফ করে দিচ্ছি বাকি 3টা পয়েন্ট। তার মানে স্ট্রে পয়েন্ট ক্লিক ডিলিট করতে চাচ্ছেন আপনি ক্লিক করবেন, ডিলিট হয়ে যাচ্ছে। বা আপনি সরাসরি ডিলিট বাটন থেকেও ডিলিট করতে, কিবোর্ডে ডিলিট থেকেও ডিলিট করতে পারেন, কিন্তু সাধারণত পরীক্ষার ক্ষেত্রে কিবোর্ডে ডিলিট বাটনটা কাজ করে না। এজন্য আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে আবারও বিষয়টা দেখাচ্ছি কারণ এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনি ভাবতে পারেন আজকের ক্লাস থেকে যে 2টা বা 3টা প্রশ্ন থাকবে এগুলো মোটামুটি একেবারে কমন থাকবেই, কিন্তু প্রশ্নটা কি থাকবে সেটা বলতে পারছি না। তবে এই এরিয়াগুলো থেকে প্রশ্ন থাকবে। সাধারণত যে ধরনের কাজ করার পরে যে ধরনের অ্যাঙ্কার পয়েন্ট গুলো থাকে কিন্তু আমরা দেখতে পাই না, এগুলোকে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট মেনুতে যাব, অবজেক্টে যাব, স্ট্রে পয়েন্টে যাব। স্ট্রে পয়েন্টে গেলে শুধুমাত্র স্ট্রে পয়েন্ট গুলো সিলেক্ট হবে, দেন আমরা ডিলিট করার জন্য ডিলিট বাটন ক্লিক করব। আদারওয়াইজ অবজেক্ট মেনুতে যাব, পাতে যাব, পাত থেকে ক্লিন আপে যাব, ক্লিন আপ থেকে শুধুমাত্র স্ট্রে পয়েন্টটাকে সিলেক্ট করব, ওকে প্রেস করব এবং ডিলিট হয়ে যাবে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। দেন আরেকটা বিষয় আছে যে আমরা এডিট সেভ যে করেছিলাম, যা সিলেকশন গুলো আমরা যেভাবে সেভ করেছিলাম এটা আমরা ডিলিট করবো কিভাবে? এখন যদি আপনি সারাদিন আপনি যদি এটাকে আনইনস্টল না করেন এই সেভ গুলো কিন্তু সবসময় থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আর্টবোর্ডে কাজ করছেন। দেখা যায় আপনি একটা সিলেকশন থেকে সেভ না করে অন্য একটা সিলেকশন সেভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এডিট সিলেকশন, দেন যে 2টা অপশন আমরা সেভ করেছিলাম ক্লিক, ডিলিট, ওকে, সিলেকশন, ক্লিক, ডিলিট, ওকে। আমাদের আর এখানে কোনো কিছু নাই। স্টার্ট গ্লোবাল এডিট, এটা হয়তো আপনারা পরবর্তী ক্লাসে পাবেন। গ্লোবাল এডিট কি আর হচ্ছে নন গ্লোবাল এডিট কি, আর্টবোর্ড এডিট এবং গ্লোবাল এডিট 2টা অপশন আছে। আমরা নেক্সট ক্লাস অন্য ক্লাসে আমরা এই বিষয়গুলো টপিকগুলো আসবে। এই অবধি যারা বুঝতে পেরেছেন তাদের জন্য আমি হয়তো আমরা নেক্সট অ্যাডভান্স হতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এখানে প্রশ্ন থাকার মতো কিছু না, সিম্পল জব, শুধুমাত্র জানতে হবে আপনি কোথায় কি কাজ করছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, 2 মিনিট সময়। আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার আছি স্যার। জি স্যার, নেক্সট স্টেপে আমরা অ্যাডভান্স হই ইনশাআল্লাহ। ওটা ভালো। লেয়ার প্যানেল মার্কেট প্লেসে কাজ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এটা হচ্ছে লেয়ার প্যানেল। আপনাকে মনে রাখতে হবে যখন যদি কোনো কাজের সাধারণত কিছু কিছু ক্লায়েন্ট বলে আপনি যদি আমাকে ডিজাইনটা দেন, কিন্তু যদি আপনি কোনো ডিজাইন ইন্ডাস্ট্রিতে কোনো পার্মানেন্ট জব করেন, ধরেন আপনি ইউএস এর কোনো ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি অনলাইনে কাজ করেন, ওরা আপনাকে কাজ দিচ্ছে, আপনি কাজটা তাদের কাছে হ্যান্ড ওভার করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রজেক্ট প্যানেলটা দিতে হবে। যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছেন পুরো প্রজেক্ট ফাইলটাই দিতে হবে আপনাকে। এখন এই প্রজেক্ট ফাইলটা যখন আপনি দিতে যাবেন তখনই তারা বলবে যে আপনার তো কাজ হয়নি, কারণ আপনি এটাকে অ্যারেঞ্জ করতে পারেননি। সো লেয়ার প্যানেল খুবই ইম্পর্টেন্ট। আপনি পুরো 1000 মার্কসের পরীক্ষার ভিতরে মিনিমাম 5 থেকে 7টা প্রশ্নগুলো অন্য রিলেটেড থাকে, কিন্তু আপনাকে ঘুরে ফিরে আবার লেয়ার প্যানেলে কাজ করতে বলে। ধরেন আপনাকে বলা হচ্ছে এই অবজেক্টটিকে
এটা হয়তো গ্রুপ করা আছে, এটাও গ্রুপ করা আছে। আচ্ছা, শুরু থেকে করছি। আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করলাম। এখন এই সিলেক্টেড অবজেক্টটি কোথায় আছে? এই লেয়ার প্যানেলে আছে। এখন আমার লেয়ার প্যানেলে অনেকগুলো এলিমেন্টস আছে। আমি স্পেসিফিকলি কিভাবে খুঁজবো যে কোথায় আছে? অনেক সময় আপনাকে বারবার কি এভাবে খোঁজা সম্ভব? আপনি ধরেন এটাকেই সিলেক্ট করেছেন, আপনি এখন লেয়ার প্যানেলে কি বারবার এটা খোঁজা সম্ভব? সম্ভব নয়। তাহলে আপনি কিভাবে খুঁজবেন? যারা ক্লাসের পূর্ব প্রিপারেশন নিয়ে এসেছেন তারা বলতে পারবেন আশা করছি। না স্যার, আমাদের এই সম্বন্ধে আইডিয়া হয় না এখনো যে এটা ক্লিয়ার প্যানে কিভাবে লবণের ব্লাড প্রেশার হাই করে। অবজেক্টে ক্লিক করলে হবে, আবার সার্কেলে ক্লিক করলে হবে। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে, কোনো একটা অবজেক্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কেউ একজন রেসপন্স করেছে। স্যার আমার এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে, ক্লাসটা ভালোভাবে করতে পারছি না, আমি বাইরে দাঁড়িয়ে ক্লাস করতেছি। ওহো, খুবই ভালো। যারা কষ্ট করে ক্লাস করছেন তাদের জন্য তাদের সফলতাটা হয়তো অনেক বেশি তাড়াতাড়ি আসে এবং তাদের সফলতাটা স্টেবল হয়। আর যারা মনে করছেন যে খেয়ে ঘুমিয়ে অন্য জব করতেছি ক্লাস হচ্ছে তো দেখা যাক না, তাদের সফলতাটা আনসার্টেন। স্যার এখানে মনে হয় আমার সাথে কষ্ট করে কেউ ক্লাস করে না, সবচেয়ে কষ্ট করে আমি ক্লাস করতেছি। থ্যাংক ইউ ক্লাসে যাচ্ছি। যখন আমি আপনি কোনো কিভাবে অবজেক্ট ক্লাস করি এটা জানলে আমি বলতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ ক্লাসের পরে আমরা 10 মিনিট সময় শুনবো। অলরেডি 37 মিনিট চলে গেছে ক্লাসে, আমার ইচ্ছা ছিল 1 ঘন্টার মধ্যে শেষ করা। যখন আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করছি, আপনারা কি লেয়ার প্যানেলের মধ্যে কোথাও কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। নীল স্যার একটা এইখানে লুকেট অবজেক্ট নামে একটা অপশন আছে। আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমি যদি লুকেট অবজেক্টে ক্লিক করি তাহলে আমার এই লুকেট অবজেক্ট সরাসরি যে অবজেক্টটা সিলেক্ট আছে ওই লেয়ারটার মধ্যে নিয়ে আসবে। তার মানে আমার এই যে এটাকে বার বলে, লাইন বার, এই বারটা নিচে চলে আসছে এবং ওই অবজেক্টটাতে সিলেক্ট দেখাচ্ছে। আর যদি আমি ধরেন এখানকার কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি, তাহলে আমি যদি এই লুকেট অবজেক্টে ক্লিক করি তাহলে এই লেয়ার প্যানেলের কোথায় জিনিসটা আছে সরাসরি আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? একটা একটা করে আমি এখানে লেয়ার প্যানেলের যা এলিমেন্টস আছে সবগুলো জানতে হবে আপনাকে, একেবারে সব। প্রথম থেকে বলছি, কোনো একটি লেয়ারের এইটা হচ্ছে আই। আপনি চাইলে আমরা স্পেসিফিক একটা অবজেক্টকে নিয়ে কথা বললে হয়তো সুবিধা হবে। ওকে, এটা একটা গ্রুপের মধ্যে আছে, গ্রুপটা সিলেক্ট হচ্ছে এই গ্রুপ। তাহলে এই গ্রুপটাকে আপনি কি করতে পারছেন? এইটা কি বাটন? আই বাটন। আপনি যদি এখানে ক্লিক করেন অফ হচ্ছে, অন হচ্ছে, আপনি জানেন এটা। দেন এখানে কি আছে? লক। আপনি যদি চান এটাকে লক করতে পারছেন, যেটা আমরা প্রথমে লক নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, এতক্ষণ যে আমরা সিলেকশন নিয়ে কথা বললাম, আমরা সিলেক্ট করেছি সরাসরি অবজেক্টকে। যদি আপনি ধরেন কোনো কমপ্লেক্স ডিজাইন ধরেন, যেটা আমরা একটা ক্লাসে বলেছিলাম, যদি আপনাদের মনোযোগ থাকে বা মনে থাকে তাহলে হয়তো মনে থাকার কথা। যেমন ধরেন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করছি, কোথায় এই দুইটা অবজেক্টকে যদি আমরা ক্লিপিং মাস্ক করি বা Ctrl+7 প্রেস করি, এখন আপনি শুধুমাত্র মাস্ক যেই এলিমেন্টসটাকে মাস্ক করেছেন এটাকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন। আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি তাহলেও হচ্ছে না। তাহলে ক্লিপিং মাস্ককে সিলেক্ট করার জন্য আপনার দুইটা ওয়ে আছে, আপনাদের দুটোটা ওয়ে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমরা যদি প্রথমে সিলেক্ট থাকি, সিলেক্ট থেকে আমরা যদি অবজেক্টে যাই, অবজেক্টে যদি ক্লিপিং মাস্কে ক্লিক করি তাহলে ক্লিপিং মাস্ক অবজেক্টটা সিলেক্ট হচ্ছে। এছাড়াও এখানে যদি আমরা যদি অবজেক্টটাতে সিলেক্ট করার পরে দেখছেন এখানে আমরা যে অবজেক্টটা সিলেক্ট করেছিলাম এখানেও সিলেকশন দেখাচ্ছে। এবার এই সিলেকশনে যদি আমি ওপেন করি তাহলে দুইটা জিনিস দেখ, আপনি যে দুইটা অবজেক্টকে আমরা ক্লিপিং মাস্ক করেছিলাম এই দুইটা অবজেক্টই আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এই দুইটা অবজেক্টের এই যে বাতিগুলো জ্বলছে এটা হচ্ছে সিলেকশন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, আর এইটাকে বলা হয় টার্গেট বাটন। আপনারা এই নামগুলো মনে রাখেন, এগুলো হচ্ছে টার্গেট। স্যার আগের কথাগুলো শুনে নেই স্যার। ওহো, তার মানে আমরা বলেছিলাম যে ক্লিপিং মাস্ককে সিলেক্ট করার জন্য আপনারা অবজেক্ট সিলেক্ট মেনু থেকে অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্ককে সিলেক্ট করতে পারছেন। অর 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 কি? আপনি ক্লিপিং মাস্ককে লেয়ার প্যানেলে খুঁজে দেন লিখাই আছে দেখেন এখানে ক্লিপিং মাস্ক,
হ্যাঁ, ক্লিপিং গ্রুপ লেখা আছে, ওই ক্লিপিং গ্রুপে প্রবেশ করবেন। করার পরে আপনার যে আলাদা করে যে দুইটা অবজেক্টকে আপনি ক্লিপিং মাস্ক করেছেন, দুটো অবজেক্টই আপনি পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন দুইটা অবজেক্টই আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ক্লিপিং মাস্ককে সিলেক্ট করার জন্য আপনি সিলেক্ট থেকে ক্লিপিং মাস্কে যেতে পারেন, অর আপনি লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করতে পারছেন। একটা হচ্ছে এখানে দুইটা বাটন, আপনারা কখনো কাজ করেছেন কিনা আমি জানি না, একটা হচ্ছে টার্গেট বাটন আর একটা হচ্ছে সিলেক্টেড বাটন। এই যেইটাতে হলুদ দাগ আসতেছে এটা হচ্ছে সিলেক্টেড বাটন। পরীক্ষার ক্ষেত্রে আপনি দেখবেন, পরীক্ষাতে সরাসরি প্রশ্ন পাবেন, যে আমি আপনাকে প্রশ্নগুলো আজকে হয়তো দিতে পারবো না, দিলে হয়তো আমি কালকে সকালে আপনাদেরকে দিব। দেখেন দুইটা বাটনে আলাদা বাটন, আপনারা হয়তো কখনো কখনো খেয়াল করেছেন যে এখানে সিলেক্ট করছেন, একটা বাটন জ্বলছে বা একটা জ্বলছে না। যখন এই বাটনটা যখন আপনি সিলেক্ট করছেন তখন দেখেন ডাবল সার্কেল কাজ করছে, আর নর্মালি যখন আছে তখন একটা সার্কেল কাজ করছে। তার মানে এইটা হচ্ছে টার্গেট বাটন, এরপরেরটা হচ্ছে সিলেক্টেড বাটন। আর আমরা এই পাশে পেলাম আই বাটন, তারপরে পেলাম লক। আচ্ছা, এছাড়াও আপনারা এখানে আরেকটা অপশন পাচ্ছেন, দেখেন মেক অর রিলিজ ক্লিপিং মাস্ক। যদি আপনি, আমরা একটা লেয়ার আলাদা নেই, এখন আমরা দুইটা অবজেক্ট আছে, এখন আপনাকে বলা হচ্ছে ক্লিপিং মাস্ক ফ্রম লেয়ার প্যানেল, মেক ক্লিপিং মাস্ক ফ্রম লেয়ার প্যানেল। আপনি লেয়ার প্যানেল থেকে আপনাকে ক্লিপিং মাস্ক করতে বলছে। দেখেন দুইটা অবজেক্ট সিলেক্ট আছে, আমার এখানে লেয়ার প্যানেলও দেখাচ্ছে, আপনি জাস্ট ওপেন করেন, দেখতে পাচ্ছেন দুইটা অবজেক্ট সিলেক্ট আছে, টার্গেট করা আছে এবং সিলেক্ট করাও আছে। টার্গেট করাও আছে, সিলেক্ট করা আছে, মাথায় রাখতে হবে টার্গেট এন্ড সিলেক্টেড দুইটি আলাদা অপশন। এবার যদি আপনি ক্লিপিং মাস্কে ক্লিক করেন, ইট হ্যাজ বিন ক্লিকড মাস্কড। এবার আপনি এখান থেকে এই লেয়ার প্যানেল থেকেই চাইলে আপনি এই ক্লিপিং মাস্কটাকে কি করতে পারছেন, রিলিজ করতে পারছেন, যেটা আমরা রাইট ক্লিক করে করি বা অবজেক্ট মেনু থেকে করি। লেয়ার প্যানেল থেকে আপনি মাস্কটাকে রিলিজ করতে পারছেন। যদি আবারও ক্লিক করেন তাহলে দেখা যাবে যে এটা রিলিজ হবে। এটা হচ্ছে না কেন, আবার ক্লিক করছি। এখনো রয়েছে। আচ্ছা, যাই কারণে হোক হচ্ছে না, হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে কথা। মানে এখান থেকে লেয়ার প্যানেল থেকে ক্লিপিং মাস্ক করা যাচ্ছে এবং রিলিজ করা যাচ্ছে, লিখে আছে মেক অর রিলিজ ক্লিপিং মাস্ক। তাছাড়া কিছু সিম্পল বিষয় আছে যেটা আপনারা আগে থেকেই হয়তো জানেন। আমরা কোনো একটা অবজেক্টকে যদি সিলেক্ট করে অ্যাডভান্স হই তাহলে সহজ হয়। কিভাবে সাব লেয়ার তৈরি করতে হয়, কিভাবে লেয়ার তৈরি করতে হয়, কিভাবে লেয়ার গুলোকে ডিলিট করতে হয় সেটা আপনারা জানেন। এখানে যে জিনিস এগুলো নিয়ে আপনারা কাজ করেছেন, যেটা কাজ করেননি সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক, লোকেট অবজেক্ট, আর একটা হচ্ছে ক্লিক ফর এক্সপোর্ট। এই ক্লিক ফর এক্সপোর্টটা একটু বুঝেন, যেগুলো আমি জানি এগুলো নিয়ে আপনারা কাজ করেন। সিম্পল ডিজাইন যারা করেন তারাও হয়তো এগুলো নিয়ে কাজ করে। আমরা কোনো একটা অবজেক্টকে করি, দেন যাই, ওকে, এই অবজেক্টটাকে আমরা এখান থেকে এক্সপোর্টটি যদি ক্লিক করি, দেখেন কোথায় যায়, এটা ক্লিক টু এক্সপোর্ট কোথায় যাচ্ছে, অ্যাসেট এক্সপোর্ট প্যানেলে যাচ্ছে। ওকে, এই জিনিসটাকে আমরা আর কোথাও দেখেছিলাম? আপনারা ক্লাসে কখনো দেখেছেন এই অ্যাসেট এক্সপোর্ট প্যানেলটা? আমি ক্লাসে বলেছি, এবং এই অ্যাসেট এক্সপোর্ট প্যানেলটা আমি আরো একদিন ওপেন করে জি দেখিয়েছি। স্যার, উইন্ডোতে আছে। হ্যাঁ, উইন্ডোতে যেমন অ্যাসেট এক্সপোর্ট আছে, একই সাথে আরো একটা জায়গায় অ্যাসেট এক্সপোর্ট করতে পারবেন। সেটা কি, এটা মাথায় রাখেন, আমাদের একেবারে লাস্ট চ্যাপ্টার গুলোতে এগুলো আছে। যদি আপনি এক্সপোর্টে যান, এক্সপোর্ট ফর স্ক্রিন নামে একটা অপশন আছে, আপনারা কখনো ব্যবহার করেছেন কিনা জানি না। এইটা এক্সপোর্ট ফর স্ক্রিন অনলি ইউজড ফর ওয়েব। যদি আপনি কোনো এলিমেন্টসকে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে চান, তাহলে আপনি এক্সপোর্ট অ্যাজ হিসাবে কখনোই এক্সপোর্ট করতে পারবেন না, অথবা এটাকে আপনি কাজে লাগাতে পারছেন না। একই সাথে এক্সপোর্ট ফর স্ক্রিন এবং সেভ ফর ওয়েব লেগেসি, আমরা এক্সপোর্ট প্যানেলে যখন ওই অধ্যায় যখন যাব তখন আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট ফর স্ক্রিন এবং এক্সপোর্ট ফর ওয়েব প্রায় একই জিনিস। আমরা যদি এক্সপোর্ট ফর স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখছেন এই যে অ্যাসেট এক্সপোর্ট নামে একটা প্যানেল আসছে। আমরা ওখানে এখান থেকে যেটা পেয়েছিলাম, যে দেখেন এখানে অ্যাসেট এক্সপোর্ট, এটা হচ্ছে অ্যাসেট এক্সপোর্ট। আবার যখন আমরা ক্লিপিং এখান থেকে এক্সপোর্ট করছি, সেম অ্যাসেট ফর স্ক্রিন, এটাও অ্যাসেট এক্সপোর্ট। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি।
জি স্যার। ওকে, আশা করি শিখছেন। আমি খুব আমার আমার টার্গেট ছিল আজকে 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করা। এবার আমরা নতুন অপশন বারে যাই। এখানে অনেক কিছু আছে, অনেক হিজিবিজি আছে। হিজিবিজি গুলো প্রত্যেকটাই হয়তো আপনারা সহজেই বুঝতে পারবেন। কি আছে? নিউ লেয়ার। আমরা এখানে নিচেও নিউ লেয়ার পেয়েছিলাম, সাব লেয়ার, আমরা এখানেও সাব লেয়ার পেয়েছিলাম। ডুপ্লিকেট সিলেকশন, আপনি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করে ডুপ্লিকেট করি। আবার এখানে ডুপ্লিকেট সিলেকশনও করতে পারবেন। কোনো অবজেক্টকে সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট সিলেকশনও যেতে পারবেন। অপশন ফর সিলেকশন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। সরি সরি সরি, আমার একটা ফোন আসছিল এই জন্য ওখানে। সরি, শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। জি স্যার। জি স্যার, এখন শোনা যায়। আমরা একটা গ্রুপে যাব। স্যার কি আবার মিউট নাকি? না মিউট না, আমি আছি আছি। স্যার আছেন নাকি? জি আছি আছি আছি, আমি আমি নিজেই একটু সময় নিচ্ছি, একটু সময় নিচ্ছি। স্যার আপনি সাইলেন্ট থাকলে আমাদের কনফিউজ হয়ে যায়, স্যার আছেন নাকি মিউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট প্লিজ। ওকে, ওকে। দেখেন আমি যখন এই লেয়ারটাতে সিলেক্ট করছি, লেয়ারটাকে ক্লিক করছি, যখন লেয়ারে ক্লিক করছি, খেয়াল করছেন এটা হচ্ছে লেয়ার আর বাকিগুলো হচ্ছে সাব লেয়ার। এটা তো আপনারা জানেনই। একটি, তার মানে একটা লেয়ারের মধ্যেই এইখানে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস একটা লেয়ারের মধ্যে, সবগুলো এলিমেন্টস একটা লেয়ারের মধ্যে। এখন যদি আপনি আহ, সবগুলো এলিমেন্টসকে আলাদা আলাদা লেয়ারে করতে চান, মানে আপনি চাচ্ছেন যে হয়তো এখানে লেয়ার এলিমেন্টস গুলো সবগুলো যেহেতু একটা লেয়ারে আছে, আমি চাচ্ছি সবগুলো এলিমেন্টস আলাদা আলাদা লেয়ার বেসিসে থাকবে, নট একটা লেয়ারে থাকবে। আচ্ছা, এখন খেয়াল করেন আমি যখন লেয়ারে ক্লিক করছি এটা না সিলেক্ট হচ্ছে না টার্গেট হচ্ছে। খেয়াল করেন এটা সিলেক্টও হচ্ছে না টার্গেটও হচ্ছে না, তার মানে কি হচ্ছে? শুধুমাত্র লেয়ারটা সিলেক্ট হচ্ছে, কোনো অবজেক্ট সিলেক্ট হচ্ছে না। ভালোভাবে খেয়াল করেন, যদি আমি এখানে টার্গেটে ক্লিক করি তার মানে পুরো অবজেক্ট গুলো টার্গেট হচ্ছে। যদি আমি টার্গেট ক্লিক ছাড়াও সিলেকশনে ক্লিক করি তাহলে সবগুলো অবজেক্ট সিলেক্ট হচ্ছে। কিন্তু যদি আমি লেয়ারে ক্লিক করি শুধু লেয়ারটাই সিলেক্ট হচ্ছে। ওকে, তাহলে এবার এই শুধুমাত্র লেয়ার প্যানেলের কিছু অপশন আছে। কি অপশন সেটা আমরা দেখে আসি। অপশন ফর লেয়ার ওয়ান, আমরা লেয়ারটাকে নামকরণ করতে পারি। কিভাবে নামকরণ করব? ডাবল ক্লিক করে নাম দিতে পারি।
এখানে এই লেয়ারে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলেও আপনি লেয়ার অপশন পাচ্ছেন, এই লেয়ার অপশন। আবার যদি আপনি এটাকে সিলেক্ট করে লেয়ারটাকে সিলেক্ট করে এখানে অপশন ফর ওয়ান লেয়ার নেমে যান, তাহলে আপনি সেখানে লেয়ার অপশন পাচ্ছেন। তাহলে মানে এখানে আপনি নাম দিতে পারছেন সামথিং এলস। ওকে, এখানে কালার দেওয়া আছে। আচ্ছা বলেন তো দেখি এই কালারটা কিসের কালার? এখানে যে কালার বলা হচ্ছে দেখেন অনেকগুলো কালার, গ্রে, স্পেস। যারা একটু প্রিপারেশন নিয়ে এসেছেন তাদের জন্য। স্যার লক বাটনটা সাইডে যে একটা কালার আছে ওই কালারটাই। হ্যাঁ, এইটাও এইখানে যেমন কালারটা হয় এবং একই সাথে এই এলিমেন্টসটা যে অবজেক্টের উপর আপনি কাজটা করছেন ওই অবজেক্টের সাথে স্মার্ট বাটন বলতে যে জিনিসটাকে আমরা দেখাইতাম, আচ্ছা না ওখানে আমরা যাচ্ছি না। তাহলে এখানে যদি আমরা কালারটা চেঞ্জ করি তাহলে এই কালারটা, এইখানকার এই কালারটা চেঞ্জ হচ্ছে। আরো কিছু অপশন আছে, আমরা প্রত্যেকটা অপশনই দেখছি তাহলে বলবো। যদি আপনি এই প্রজেক্টটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনি টেমপ্লেটে ক্লিক করেন, তাহলে এটা টেমপ্লেট হয়ে যাবে। যদি টেমপ্লেট হয়ে যায় তাহলে অন্যান্য সবগুলো অপশন অফ হয়ে যাচ্ছে, তাহলে আমরা টেমপ্লেটে যাচ্ছি না। যদি এটাকে আপনি এই লেয়ারটাকে লক করতে চান, আমরা যেমন এখান থেকে লক করতে পারি, আবার এখানেও লক করতে পারি। ওকে, যদি আপনি এইখানে এই প্রশ্নটা আমার পরীক্ষায় এসেছিল এবং প্রথমবার যখন ফেল করেছিলাম তখন এই প্রশ্নটা অ্যান্সার করতে পারিনি। বলা হচ্ছিল যে আপনি লেয়ার প্যানেলটাকে নন প্রিন্টেবল করেন। আমি জানতামই না, তখন আমি করেছিলাম যে এটাকে লেয়ার প্যানেলের বাটনটাকে অফ, আই বাটনটা অফ করে দিয়েছিলাম, কিন্তু না, এটা হচ্ছে অপশন মেনু থেকে লেয়ার অপশন থেকে যদি আপনি এইটাকে আনসিলেক্ট করে দেন তখন এই এই ডিজাইনটা আর প্রিন্ট হবে না। আপনি প্রিন্ট করেছেন, অন্যান্য এলিমেন্টস গুলো হয়তো প্রিন্ট হতে পারে, অন্যান্য আর্টবোর্ডের হয়তো দুইটা আর্টবোর্ড একই সাথে আপনি প্রিন্ট করছেন, এই আর্টবোর্ডের মধ্যে যা কিছু আপনি নন প্রিন্ট করেছেন এটা প্রিন্ট হচ্ছে না। ওকে, দ্যাটস প্রিভিউ নন প্রিভিউ মোড। ড্রিম ইমেজ ট্রু সাধারণত কখনো কাজে লাগে না, আমি জানিও না এটা কি কাজে লাগে, তবে জানি এখানে ড্রিম ইমেজ বলে কিছু একটা আছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আপনি টেমপ্লেট তৈরি করবেন। এই লেয়ারটাকে আপনি টেমপ্লেট লেয়ার হিসেবে রাখতে চান এবং লক করতে চান, লকও দরকার পড়ে না কারণ লক আমাদের এখানে অপশন আছে, এবং শুধুমাত্র প্রিন্ট অপশনটা রাখতে হবে। প্রিন্ট এবং টেমপ্লেট এই দুইটা বিষয় সম্পর্কে এখানে জানেন। আর এখানে নাম চেঞ্জ করা যায়, তাহলে লেয়ার অপশনটাকে আপনি লেয়ারে ডাবল ক্লিক করে পাবেন, দেন এখান থেকে অপশন মেনু থেকে অপশন ফর লেয়ারও পাচ্ছেন। এখানে টেমপ্লেট এই অবজেক্টটা, এই অপশনটা আপনি আরো এক জায়গায় পাচ্ছেন। আপনি যদি লেয়ারে রাইট ক্লিক করেন দেখেন এখানে টেমপ্লেট, টেমপ্লেটের সাইন কি, কোনো একটা লেয়ারকে টেমপ্লেট লেয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে কিনা এটা একটা আলাদা সাইন আছে। যদি আমি টেমপ্লেটে ক্লিক করি দেখেন আলাদা একটা সাইন এসেছে এবং এখানে কি লিখে আসতেছে আপনারা একটু দেখেন, টগল ভিজিবিলিটি ক্লিক অর আনক্লিক। বাট যে চিহ্নটা দেওয়া আছে এখানে কিন্তু আর আই বাটনটা নাই, এখানে দেওয়া আছে টেমপ্লেট বাটন। ওকে, আসলে খুবই টায়ার্ড হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা যদি লেয়ারটাকে সিলেক্ট করি আরো কিছু বিষয় আছে। ক্লিপিং মাস্ক আমরা বলেছি, নিচেও আছে। আইসোলেশন মোড, আমরা যে আইসোলেশন মোডে কোনো অবজেক্টের উপর ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে যেতাম, আপনি এখান থেকে লেয়ার প্যানেল থেকে আইসোলেশন যেতে যাচ্ছেন, আবার আইসোলেশন থেকে এক্সেক্ট করতে পারছেন। ফ্ল্যাটেন আর্টওয়ার্ক, ফ্ল্যাটেন আর্টওয়ার্ক, কালেক্ট এ নিউ লেয়ার, কালেক্ট ইন নিউ লেয়ার, লেয়ার ইন রিলিজ, লেয়ার লেয়ার রিলিজ, লেয়ার টু বিল্ড। এই তিনটা অপশন আপনারা নেক্সট ক্লাসে দেখবেন। আমার একটা ফোন আসছে, আমাকে বেরোতেই হবে। আপনাদের জন্য আমি খুবই সরি যে আমার টার্গেট ছিল আজকে শুধুমাত্র লেয়ার প্যানেলটা শেষ করার পরেও অ্যালাইনমেন্ট প্যানেলে যাওয়া, যেতে পারছি না। আপনাদের সাথে আমার কালকে কথা হচ্ছে ইনশাল্লাহ। তবে আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই ফ্ল্যাটেন আর্টওয়ার্ক, কালেক্টিভ নিউ লেয়ার তো বুঝতেই পারেন, এই লেয়ারটাকে নতুন একটা লেয়ারে নিয়ে যাবো। ফ্ল্যাটেন আর্টওয়ার্ক, রিলিজ টু লেয়ার, রিলিজ টু লেয়ার বিল্ড এবং সিকোয়েন্স। আপনাদেরকে বলা হলো এন্টার ইউটিউব, এন্টার গুগল, সব জায়গায় সার্চ করবেন রিলিজ টু লেয়ার অর রিলিজ টু লেয়ার বিল্ড অর সিকোয়েন্স, এই দুইটা অপশন আপনারা পান কিনা। আমার মনে হয় আপনারা কোথাও পাবেন না। আমরা নেক্সট ক্লাসে কথা বলছি ইনশাল্লাহ এটা নিয়ে। আপনাদের কারো কোনো কিছু যদি বিশেষ কোনো কিছু বলার না থাকে। কাজী নিশাত ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, কাজী নিশাত ভাই আছেন? ভদ্রলোক নেই, তাহলে তো প্রবলেম। হ্যালো, কাজী নিশাত ভাই আছেন?
তাহলে আমরা ক্লাসটাকে আরো কিছুক্ষণ কন্টিনিউ করি। সরি। আচ্ছা, উনি হয়তো কোনো কারণবশত ফোনে আছে বা অন্য কোথাও আছে। ফ্ল্যাটেন আর্টওয়ার্ক আপনারা শুনতে পাচ্ছেন? আমি আর একটু সময় নিচ্ছি, শেষ করে যাচ্ছি লেয়ার প্যানেলটাকে। ফ্ল্যাটেন আর্টওয়ার্ক বলতে আপনি লেয়ার প্যানেলে যতগুলো লেয়ার আপনি নিয়েছেন সবগুলো লেয়ারকে একটা লেয়ারে কাজ করাবে, একটা লেয়ারে এঙ্গেজ করা ফেলবে। এটা লক থাকুক বা এটা আনলক থাকুক, যদি আপনি লেয়ার প্যানেলে 10,000 লেয়ার নিয়ে কাজ করেন, সবগুলো লেয়ারকে একটা লেয়ারে করতে চান, তাহলে আপনি ফ্ল্যাটেন আর্টওয়ার্ক ব্যবহার করবেন। যদি আমি ফ্ল্যাটেন আর্টওয়ার্ক ব্যবহার করি, তাহলে সবগুলো লেয়ার আমার ব্যবহৃত যতগুলো লেয়ার ছিল এই লেয়ার প্যানেলে সকল লেয়ার গুলো একটা লেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এটা খুব বেশি একটা কাজে আসে না। এর উল্টাটা কিভাবে করে স্যার? সাব লেয়ার গুলো কিভাবে লেয়ার বানানো? হ্যাঁ, এখন সবগুলো সাব লেয়ার গুলোকে আপনি কিভাবে লেয়ার করবেন, এটা হচ্ছে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। আমি যদি রিলিজ টু লেয়ারের সিকোয়েন্সে ক্লিক করি, এটা হচ্ছে না, কারণ হচ্ছে টেমপ্লেট লেয়ার করা আছে। ওকে, এবার দেখেন এই আমাদের প্রত্যেকটা লেয়ারে আলাদা নাম ছিল, এখন কিন্তু আর নাম নেই। এই যে প্রতিটা লেয়ার আলাদা সংখ্যা দেওয়া আছে, লেয়ার 5, লেয়ার 6, লেয়ার 7, লেয়ার 8, লেয়ার 9, লেয়ার 10। এতক্ষণ পর্যন্ত আমাদের কি ছিল? প্রতিটা অবজেক্টে গ্রুপ ছিল বা অবজেক্ট ছিল। আপনারা যদি আরেকবার দেখছেন, আমি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে? গ্রুপ। এইটা পাথ, গ্রুপ, কম্পাউন্ড পাথ, কমপ্লেক্স পাথ বা পাথ, যেভাবে এই অবজেক্টটা গড়ে উঠছে ওই অবজেক্টের নাম দেওয়া আছে। আপনি যখন গ্রুপ করেছিলেন গ্রুপ হিসাবে আছে, এটা গ্রুপ হিসাবে আছে। কিন্তু গ্রুপ হিসাবে থাকবে না যদি আপনি প্রতিটা লেয়ারকে আলাদা, প্রতিটা অবজেক্টকে আলাদা আলাদা লেয়ারে নিতে চান, তাহলে লেয়ার টু সিকোয়েন্স, রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। বুঝতে পেরেছেন? হ্যালো স্যার, একটা সিঙ্গেল অবজেক্টের জন্য এই কথাটা যদি আবার একটু বুঝাতে দেন একটু সুবিধা হতো স্যার। আবার একটু বোঝাতে হবে, সেটা বুঝতেছিলাম। আবার একটু বোঝাতে হবে, সেটা বুঝতেছিলাম। আমরা প্রথমে এটাকে আনলাবার লেয়ার্স করছি না, টেমপ্লেট লেয়ারটাকে অফ করে দিচ্ছি। অপশন for the off on. Okay, it's no more a template layer. Okay, yes. কি বলা হচ্ছিল যে এখানে যতগুলো এলিমেন্টস আছে, ক্লিয়ারলি শুনেন, যতগুলো এলিমেন্টস আছে সকল এলিমেন্টস আলাদা আলাদা নামে আছে। কোনটা গ্রুপ হিসাবে আছে, কোনটা পাথ হিসাবে আছে, কোনটা সামথিং এলস। কিন্তু আপনি চাচ্ছেন প্রতিটা, আপনারা কেউ একজন কম্পিউটারে কাজ করছেন, ওনার ক্লিকের শব্দ আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে প্রতিটা গ্রুপকে আলাদাভাবে লেয়ারে কনভার্ট করতে, প্রতিটা গ্রুপকে আলাদাভাবে লেয়ারে কনভার্ট করার জন্য। সো আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। তাহলে এই লেয়ারের ভিতরে যতগুলো এলিমেন্টস আছে বা সাব লেয়ার আছে, প্রতিটা সাব লেয়ারকে আমরা আলাদাভাবে লেয়ারে নিতে চাই। তাহলে কি করব? ক্লিক রিলিজ টু লেয়ার। তাহলে আলাদাভাবে লেয়ার হিসাবে আসছে। তাহলে এখানে মোট কতটা লেয়ার আছে? প্রায় 80টা লেয়ার আছে। এবার বুঝতে পারেননি কে বলেন? তাহলে আমি সামনে আগাবো। এখন কিন্তু এখানে কোনো গ্রুপ নাই, আপনারা খেয়াল করছেন এখানে কিন্তু কোনো গ্রুপ নেই। কিন্তু গ্রুপ নাই ঠিক, কিন্তু এটা কিন্তু আনগ্রুপও হয় নাই। তাহলে গ্রুপটা কি হয়েছে? লেয়ারে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এই যে রিলিজ টু সিকোয়েন্স, রিলিজ টু লেয়ার বিল্ড আমরা যাচ্ছি। আপনি আপনার প্রশ্নটা আপনি ইনবক্সে করেছিলেন, আমার মাথায় আছে। এজন্য আমি বলেছিলাম যে আপনারা কোথাও এটা পাবেন না। আমি নিজেও এটা খুঁজেছি অনেক, কিন্তু আমি এটা কোথাও পাইনি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, টার্গেট এবং সিলেক্ট জিনিসটা কি। আমরা এই অবজেক্টটাকে এই তার মানে আলাদা একটা লেয়ার তৈরি হলো, লেয়ার নাম্বার 81, কারণ আমরা এখানে এর সর্বশেষ করেছিলাম 80 পর্যন্ত লেয়ার, এই জন্য আমরা লেয়ার নাম্বার 81। এখন যদি আমরা এই লেয়ারের এই অবজেক্টটাকে এই লেয়ারের মধ্যে প্রতিস্থাপন করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করবো? নর্মালি আমরা এটা ধরে এভাবে করতে পারি, তার মানে এটা চলে আসলো। কিন্তু আরো একটা ওয়ে আছে, সেটা কি?
এই যে টার্গেট বাটনটা দেখতে পাচ্ছেন, যেটা সিলেকশন বাটন, টার্গেট বাটনের পাশে যে সিলেকশন বাটন, এটাকে যদি আমরা জাস্ট ড্রাগ করি চলে আসবে, তাহলেই লেয়ারটা থাকবে বাট অবজেক্টটা ওই লেয়ারের মধ্যে চলে আসবে। কিন্তু যখন আপনি এইভাবে ক্লিক করছেন তখন আপনার লেয়ারটা সহ আসতেছে, বাট এখানে লেয়ার থাকছে, বাট এটা হচ্ছে এমটি লেয়ার। দেখেন এটা একটা এমটি লেয়ার। এই এমটি লেয়ারের মধ্যে থেকে কোনো একটা অবজেক্টকে অন্য লেয়ারে যদি আপনি নিয়ে যান তাহলেই হচ্ছে এই লেয়ারটার মধ্যে এটা ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? আমি খুব ফাস্ট করছি কারণ আমার একটু তাড়া আছে। কাজী নিশাদ ভাই যদি থাকেন লাইনে আমাকে নক দিন কাইন্ডলি। ফ্ল্যাটেন লেয়ার আমরা দেখেছি, সবগুলো লেয়ারকে একটা লেয়ারে নিয়ে যাওয়া। রিলিজ টু লেয়ার বিল্ড টেমপ্লেট অপশন হাইড আদার্স। মানে হাইড আদার্স বলতে আপনি যে লেয়ারটাকে সিলেক্ট করেছেন এই লেয়ারটা ছাড়া বাকি সবগুলো লেয়ারকে যদি আপনি হাইড করতে চান তাহলে হাইড আদার্স অপশন। আউটলাইন আদার্স, এই যেটাকে সিলেক্ট করেছেন এটা ছাড়া বাকি সবগুলো লেয়ারকে যদি আপনি, সবগুলো অবজেক্টকে যদি আপনি আউটলাইন প্রিভিউ দেখতে চান, যেটা আমরা ভিউ মেনু থেকে কন্ট্রোল ওয়াই দেখেছি, সেটা যদি দেখতে চান তাহলে আউটলাইন আদার্স। আনলক অল লেয়ার্স, আমরা এখানে লেয়ার গুলো লক করা আছে, আপনি যদি আনলক অল লেয়ার্স এ ক্লিক করেন বাকি লেয়ার গুলো অফ হয়ে, সবগুলো আনলক হয়ে যাবে। প্যানেল অপশন, আমরা আপনাদেরকে এই যে শেষ করি তারপরে ওটাতে যাচ্ছি। এখানে কি দেওয়া আছে, যদি আপনি এই যে এখানে থাম্বনেল ভিউটাকে বড় করতে চান বা ছোট করতে চান, লার্জ করতে চান, এখানে অপশনগুলো আমি যদি ক্লিক করি তাহলে এই থাম্বনেল ভিউটা বড় হয়ে যাবে। সরি এখানে না, এখানে থাম্বনেল ভিউ বড় বা ছোট। এই লেয়ারটা, এই প্যানেলটা কোনো কাজে আসে না, এই প্যানেলটা কোনো কাজে আসে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ফ্ল্যাটেন আর্টওয়ার্ক। পরীক্ষার জন্য আপনাকে পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই, ফ্ল্যাটেন আর্টওয়ার্ক। ফ্ল্যাটেন আর্টওয়ার্ক মিন যতগুলো লেয়ার আছে আপনার লেয়ার প্যানেলে, সবগুলো লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করার জন্য সেটা হচ্ছে ফ্ল্যাটেন আর্টওয়ার্ক। আর যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টকে আপনি লেয়ারে কনভার্ট করার জন্য লেয়ার রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। আর বাকি থাকে রিলিজ টু লেয়ার বিল্ড। এটা আপনাদের জন্য টেস্ট থাকলো, নেক্সট ক্লাসে আপনারা সবাই মিলে খুঁজে বের করে আসবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলিজ টু লেয়ার। জাস্ট এই অপশনটা ছাড়া বাকি নেক্সট ক্লাসে কোনো কিছুই থাকবে না এই টপিকে। আপনাদের কাজ, সবার কাজ খুঁজে বের করবেন, বা আপনারা যদি আগে খুঁজে পেন তাহলে আপনারা আমাকে ইনবক্স করবেন প্লিজ। আমি আবারও বলছি, আপনাদের সব মোট কথায় লেয়ার প্যানেলের জন্য সেটা গুরুত্বপূর্ণ যেটা আপনার এখানে আই বাটন আছে, এখানে লক বাটন আছে, এখানে সিলেক্ট বাটন আছে, এখানে টার্গেট বাটন আছে, নিউ লেয়ার, সাব লেয়ার, ক্লিপিং মাস্ক, লুকেট অবজেক্ট, এক্সপোর্ট, কালেক্ট ফর এক্সপোর্ট, এখানে ডিলিট বাটন, অপশন মেনু থেকে যেটা গুরুত্বপূর্ণ দরকার নিউ লেয়ার, আর হচ্ছে ফ্ল্যাটেন আর্টওয়ার্ক, কালেক্টিং নিউ লেয়ার। কেউ একজন ক্লিক করছেন, কম্পিউটারে কাজ করছেন, কালেক্টিং নিউ লেয়ার আমাদের প্রয়োজন নেই। ফ্ল্যাটেন আর্টওয়ার্ক, রিলিজ টু লেয়ার এন্ড অপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে, যেটা অপশন ফর সিলেকশন, যেটা আমরা যেখান থেকে আমরা প্রিন্ট এবং নন প্রিন্ট অপশনটা খুঁজে পেয়েছিলাম। প্রিন্ট এবং নন প্রিন্ট, এখান থেকে আপনি টেমপ্লেট, আপনি যে কোনো লেয়ারকে টেমপ্লেট বানাইতে পারছেন এবং যে কোনো লেয়ারকে লক করতে পারছেন, যে কোনো লেয়ারকে প্রিন্ট অথবা নন প্রিন্ট করতে পারছেন, বা লেয়ারে নিজস্ব কালার চেঞ্জ করতে পারছেন এবং নিজস্ব একটা নাম দিতে পারছেন। নাম দেওয়ার জন্য অবশ্যই আমরা ডাবল ক্লিক করেও নাম দিতে পারি এখান থেকে। যদি আপনারা অনুমতি দেন ক্লাসটা শেষ করব, যদি কিছু না বুঝে থাকেন আমি আরো 5 মিনিট সময় দিব বা 10 মিনিট সময় দিব প্লিজ। আর আপনাদের জন্য নেক্সট ক্লাসের জন্য আপনাদের সার্চ করে বের করার বিষয় হচ্ছে রিলিজ টু লেয়ার বিল্ড। হোয়াট ইজ দিস? স্যার ডুয়াল সার্কেলের কাজটা বুঝিনি স্যার। ডুয়াল সার্কিট কোথায় পেলেন আপনি? আমি তো ডুয়াল সার্কিট পাইনি। লেয়ার টার্গেট স্যার, টার্গেট বাটন, টার্গেট হ্যাঁ, টার্গেট বাটনে কি বোঝেন না? মানে টার্গেট বাটন এবং সিলেকশন বাটনের মধ্যে ডিফারেন্স বোঝেন নাই, বা টার্গেট বাটনের জিনিসটা কি এটাই বোঝেন নাই? জি স্যার। যে কোনো অবজেক্টকে, আপনি অবজেক্টকে টার্গেট করার জন্য আপনি কোন অবজেক্টটাকে টার্গেট করতে যাচ্ছেন, যদি কোনো কমপ্লেক্স ডিজাইন থাকে, কমপ্লেক্স ডিজাইন সাধারণত আপনি, যেমন আমরা যেটা বলেছিলাম ক্লিপিং মাস্ক ইজ এ কমপ্লেক্স ডিজাইন, আপনি ক্লিপিং মাস্কের মধ্যে মাস্কিং যে ডিজাইনটা ওইটাকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, বাট আপনি কোনোভাবেই এখান থেকে সিলেক্ট করতে পারছেন না, অথবা আপনি আইসোলেশন মোড থেকে সিলেক্ট করতে পারছেন। যদি আপনি এটা না করতে পারেন তখন আপনি লেয়ার প্যানেল থেকে আপনি টার্গেট করবেন বা লেয়ার প্যানেল থেকে আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি একটু আগে আমি দেখাইলাম যে লেয়ার প্যানেল থেকেও ক্লিপিং মাস্ক বা কমপ্লেক্স কোনো ডিজাইনকে
ডিজাইনের এলিমেন্টসকে আপনি টার্গেট করতে পারেন বা সিলেক্ট করতে পারেন। তারপরেও যদি না বোঝা থাকে না জানেন, আমি আমাকে ইনবক্স করলে আমি অবশ্যই বোঝাবো। এইটা যেহেতু কম্বাইন্ড বুঝতে ক্লাস, পারছি। আশা করি আপনারা যদি ভিডিওটা যদি আরেকবার দেখেন কষ্ট করে, যদি আপনাদের অনেক সময়ের গুরুত্ব, তাহলে হয়তো অনেক কিছুই স্বল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো বিষয় দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো কিছু শিখে না থাকেন তাহলে পুরো বিষয়টাই হচ্ছে ওয়েস্টেজ। আর যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন, আর যদি নতুন করে জেনে থাকেন তাহলে ভালো করে জানার জন্য অনুরোধ করছি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন প্লিজ। ঠিক আছে স্যার, প্রশ্ন নাই। স্যার জি প্লিজ। আপনি ব্লিন্ড মোডটা বোঝালেন, আর হচ্ছে এই অবজেক্ট বুঝিনি। থেকে একটা ব্লিন্ড মোড আছে, এটা কি দুটো কি সেম? স্যার ব্লিন্ড মোড যে বোঝালেন আপনি, অবজেক্টে লেয়ার অবজেক্টের একটা ব্লিন্ড আছে, ব্লিড আর ব্লিন্ড আর হচ্ছে আপনি কাইন্ডলি কোশ্চেনটা আরেকবার করেন আমার জানা থাকলে। আমি সব সবকিছু জানি তা আমি বলবো না, ওই তবে আমি ট্রান্সফার 80% জানি। জি থেকে আমরা হচ্ছে নরমাল বিভিন্ন মুড গুলো চেঞ্জ করলাম না, ওটা ব্লেন্ডিং মোড স্যার। ব্লেন্ডিং উনি মোড। ব্লেন্ডিং মোডের ব্যাপারে জানতে চাচ্ছে। Blending mode is for additive a color or subtract a color. এইটুকু মনে রাখেন, তাহলে আপনার পরের ক্লাসে মানে যখন আমরা থিওরি ক্লাসে যাব কালার কিভাবে তৈরি হয়, আমরা মনে হয় অনেকবারই বলেছি কালার কিভাবে তৈরি হয়, তখন বুঝবেন যে এডিটিভ কালার আর সাবস্ট্রাকটিভ কালার, দুইটা কালার যখন এক হয়, একটা কালার যখন অন্য একটা কালারকে ওভারলে করে, বা একটা কালার যখন অন্য একটা কালারকে গ্রাস্ট করে, এটাকে বলা হয় আরজিবি কালার। যখন একটা কালার থেকে অন্য একটা কালারকে বাদ দেওয়া হয় তখন এটা হচ্ছে সিএমওয়াইকে কালার। এগুলো নিয়ে আমরা কথা বলবো, তবে সাধারণত এই আরজিবি কালার মোড গুলো তৈরি করা হয় এই ব্লেন্ডিং মোড অপশন থেকেই, ব্লেন্ডিং মোড অপশন থেকে। এটা আপনারা আফটার এফেক্টসও পাবেন, যদি আপনাদেরকে আফটার এফেক্টসটা দেখায় ইন্টারফেসটা, তাহলে আপনাদের হয়তো, আপনারা কি আফটার এফেক্টস নিয়ে কাজ করেছেন এমন কেউ আছেন? স্যার শিখতেছি, বেসিকটা শিখতেছি স্যার। আপনারা আফটার এফেক্টস এর ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আমি এক্সাম দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছি, কিন্তু আমি এক্সাম ডেট পাচ্ছি না। ভাউচারও কিনা আছে, আমি এক্সাম ডেট পাচ্ছি না। আফটার এফেক্টস এবং প্রিমিয়ার প্রো দুটোরই ভাউচার কিনা আছে আমার, কিন্তু আমি এখনো ডেট পাচ্ছি না। আজকে অবশ্য ফোন দিব আবার আপনাদের সাথে কাজ করার পরে। কিভাবে যে বুঝা, আমার মাউস লক হয়ে গেছে। আফটার এফেক্টস সফটওয়্যারটা খুব হেভি, আপনারা মনে হয় জানেন, যারা কাজ করেছেন তারা আমার জানেন। পিসিতে এটা ভালো মানে অ্যাক্সিলারেশন ডিসেবল দেখাচ্ছে। অ্যাক্সেলারেশন ডিসেবল দেখাচ্ছে, আমারটার মধ্যে নট রেসপন্ডিং লেখা আসছে। মানে কোরাই 3 আমারটা, কিন্তু ওই অনেক সেকেন্ড জেনারেশনের তো অনেক পুরনো, আমারটা এইজন্য কোরাই প্রবলেম। 7, তারপরেও আমারটার এই অবস্থা। কম্পিউটার হ্যাং হয়েছে স্যার। দেখাতে পারলাম না। তবে ওই যে দেখেন, যে কোনো একটা লেয়ার নেওয়ার পরেই এখানে দেখেন একটা মুড থাকে, মুড, নর্মাল মুড। এই মুডের মধ্যেই, নর্মাল মুডের মধ্যেই অন্যান্য ব্লেন্ডিং মুড বা ব্লেন্ডিং অপশন গুলো আছে। মানে আফটার এফেক্টসে যে কোনো লেয়ার তৈরি হলেই, যে কোনো লেয়ার, এটা ইমেজ লেয়ার হোক, ভিডিও লেয়ার হোক, অডিও লেয়ার হোক, যে কোনো লেয়ার তৈরি হলেই এই ব্লেন্ডিং মুড অপশনটা আছে। কারণ ওখানে বিএফএক্স করতে হয়, আপনি কালার নিয়ে কালারকে ম্যানিপুলেট করতে হয়, এই জন্য আফটার এফেক্টসে ব্লেন্ডিং মুড অপশনটা অ্যাভেলেবল। সো ব্লেন্ডিং মুড থাকে কোথায়? অপাসিটি লেভেল, অপাসিটির মধ্যে। আবার ট্রান্সপারেন্সি প্যানেল থেকেও আমরা ব্লেন্ডিং মুড পাই। ট্রান্সপারেন্সি প্যানেলে যদি আমরা যাই, ট্রান্সপারেন্সি না, ট্রান্সপারেন্সি প্যানেল থেকেও ব্লেন্ডিং মুড অপশনটা দেখতে পাচ্ছি। প্রথম দুইটি কালার হচ্ছে, প্রথম যে দুইটা অপশন এটা হচ্ছে এডিটিভ, নিচের গুলো হচ্ছে সাবস্ট্রাকটিভ। যদি এই বিষয়টা এতটুকু বোঝেন আশা করি যথেষ্ট। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আর যে কোনো কোশ্চেন আপনি ইলাস্ট্রেটর নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন। আমার প্রতি ক্লাসেই যখন ক্লাস শেষ হবে আপনি ইলাস্ট্রেটর সংক্রান্ত যে কোনো কোশ্চেন করতে পারেন, যে কোনো বিষয়। যদি আমার জানা থাকে আমি আপনাকে ইনশাল্লাহ অবশ্যই জানাবো। জি
স্যার যখন আপনার থাকেন তখন আর মনে পড়ে না, যখন আপনি চলে যান তখন ঠিকই মনে পড়ে যে এই প্রশ্ন দরকার ছিল। আপনি আমাকে ইনবক্স করেন তাইলেই তো হয়, আমি তো ইনবক্সে সবাইকে রেসপন্স করি। আমি ইনবক্সে সবাইকে রেসপন্স করি, এভারেজে প্রতিদিন 8 থেকে 10 জন আমাকে ইনবক্স করেন এবং 8 থেকে আমি 10 জনকেই রেসপন্স করি। আমার কাজের ব্যস্ততা থাকলেও চেষ্টা করি as soon as possible রেসপন্স করার জন্য। স্যার গাইড গ্রিডস এন্ড রুলারস একটু স্যার সংক্ষিপ্তভাবে দেখাই দেন তাহলে সময় থাকলে। স্যার আর এডিট থেকে কালার সেটিং, ওই সেটিংটা একটু দেখাইলে ভালো হইতো, ওই সেটিং এর কাজটা দেখানো জি স্যার, হয়। এটাও সমস্যা আছে। এটা আমি জি, এই এই কালার সেটিং নিয়ে বলছি, না এই আমি প্যানেলের এই কাজটা দেখানো হয় না, কিন্তু ওই কালার আর্টওয়ার্ক ওইটা দেখানো হয়েছে। জি এটা তো দেখানো হয় নাই, সেটা তো আমি বলছিলাম যে আমি আমার এক লাস্ট যতদিন যাবত আমি প্রিমিয়ার আপনার কি জানি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছি, এর মধ্যে আমি কখনোই এই কালার সেটিং নিয়ে কাজ করিনি। তো কারণ এখানে আমি যতটুকু বুঝি আলাদা করে প্রিসেট দেওয়া আছে। এই প্রিসেট গুলো নর্মালি হচ্ছে প্রিন্টিং প্রিসেট। আপনি প্রিন্ট করার সময় কোন ধরনের প্রিসেটটা ব্যবহার করতে চান, সাধারণত এইটুকুই আমি বুঝি যে এই প্যানেলটা ব্যবহার করা হয় শুধুমাত্র প্রিন্টিং এর জন্য, নট ফর আদার্স ডিজাইন অর ডিজাইন এলিমেন্টস। এটা জাস্ট প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়, শুধু এতটুকুই আমি জানি। আমি তো বলেছি যে আমি 100% জানি না, হয়তো এটা আমার এর মধ্যে একটা। তারপরে যদি আপনি বলেন যে আমাকে স্যার জানতে হবে, তাহলে আমি আপনাকে জেনে হয়তো জানাতে পারবো, কিন্তু আমি জানি না। আরো কিছু অপশন আছে, যে মোর অপশন, সরি। আর আপনি যদি জানতে পারেন তাহলে আমাকে জানাবেন, আমার শিখার আগ্রহ আছে আলহামদুলিল্লাহ। ম্যাডাম আপনি বুঝতে পেরেছেন? আপনি হয়তো আমাকে ইনবক্স তো করেছিলেন। না, এটার জন্য ইনবক্স করা হয়নি, জাস্ট এটা আমাকে ওই দিন দেখানো হয়নি কেউ সেই একজন জন্য ইনবক্স আর কি। করেছে, কেউ আমাকে ইনবক্স করেছিলাম যে কালার সেটিং নিয়ে। উনি আছেন কিনা লাইনে আমি জানি না। স্যার আমি করেছিলাম। আর হ্যাঁ, গাইড গ্রিড দেখাইতে এখন ভালো লাগতেছে না, তবে আপনি আমাকে পার্সোনালি মেসেজ করেন, আমি আপনাকে কালকে দিনের মধ্যে যে কোনো একটা সময় গাইড এবং গ্রিড দেখাই দিব। বা আপনি অলরেডি যদি 2 দিন আগের হয়েছে ভিডিও, স্যার। হ্যাঁ আপনি 2 দিন হয়ে গেছে, কিন্তু আপনি তো জানেন না আমার কত ব্যস্ততা থাকে, অনেক ব্যস্ততা থাকে। আমার প্রশ্নের উত্তর দেন, কি বলেছিলেন, কে প্রশ্ন করেছিলেন? কাজী আরিফুল কি প্রশ্ন করেছিলেন বলেন ভাই, আমি অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ। কাজী আরিফুল ভাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্ন এখানে না, আপনার পার্সোনাল প্রশ্ন করছিলাম একটু। এখানে আপনার যে এখানে কোনো প্রশ্ন নাই। আমাকে পার্সোনাল কোনো কোশ্চেন করেছিলেন ইনবক্সে? ওইটা আপনার আচ্ছা আপনার মাইকটা অফ করেন, কথা বোঝা যাচ্ছে না। জি, আর কোনো প্রশ্ন স্পেসিফিকলি কাজ সংক্রান্ত প্রশ্ন? স্যার আপনি তো মনে হয় ব্যস্ত ছিলেন, আপনি তো মনে হয় একটু আগে বলতেছিলেন যে আপনার একটু জরুরি কাজ ছিল। হ্যাঁ যা কাজ ছিল, তারপরও ক্লাস যেহেতু শুরু করেছি, এটা তো শেষ পর্যন্ত আসতে হবে। কারো কোনো প্রশ্ন? স্পেসিফিকলি প্রশ্ন, অন্য কোনো কিছু নয়, ইলাস্ট্রেটর সংক্রান্ত প্রশ্ন। আর আমাদের যে সিলেবাসের যে প্রথম অধ্যায়টা ওয়ার্কিং উইথ ডিজাইন ইন্ডাস্ট্রি, এইটার কি স্যার মানে রিটেন কিরকম কোশ্চেন হবে, মানে ইলাবোরেটলি হবে নাকি এমসিকিউ টাইপ? এই প্রশ্ন বাদ, কাজ সংক্রান্ত প্রশ্ন করেন, এটা তো আমরা যাবোই সেখানে গেলে তো আমরা অবশ্যই কথা বলবো। তবে শর্টকাটে বলি, সেটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। আবার কখনো কখনো জাস্ট শুধুমাত্র অ্যান্সারটাই আপনাকে সিলেক্ট করতে হবে, মানে শূন্যস্থান পূরণ মতো থাকে, শূন্যস্থান পূরণ করতে হবে, ফিল ইন দ্য গ্যাপস, যেটা আপনারা পড়ে এসেছেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আজকের মতো ক্লাসটা শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর লাস্ট 2টা ক্লাস যেহেতু হয় নাই, আপনাদের বুধবারে ক্লাস হবে এবং আপনাদের অনুমতি সাপেক্ষেই হয়তো বৃহস্পতিবারে ক্লাস হতে পারে, এটা অ্যাডজাস্ট করার জন্য। যেহেতু কোনো প্রশ্ন নাই আমার আমি একটা রাখছি। প্রশ্ন আর ছিল। জি জি প্লিজ। আমার তো মানে আগামীকাল থেকে ডিউটি আছে, এখন কিভাবে যে ক্লাস গুলো করবা না আমি তাই চিন্তা করতেছি। আপনি কাজী আর নিশাদ ভাইয়ের সাথে কথা বলবেন, ওই ভদ্রলোক এই বিষয়টা সম্পর্কে আপনাকে হয়তো একটা সলিউশন দিতে পারে, তবে আমার মনে হয় না এটা কোনো সলিউশন আদৌ আছে।
না না, এটা সলিউশন নাই। ক্লাস আমি করবানি, কিন্তু কোনো রেসপন্সও করতে পারবো না, যেহেতু আমার সামনে ল্যাপটপও থাকবে না, পিসিও থাকবে না। আচ্ছা কাজী আরিফুল ইসলাম ভাই, আমি একটু আপনাকে বলি, আপনার অলরেডি কিন্তু একদিন অ্যাবসেন্ট এবং 4-5 দিন লেট আছে, ঠিক আছে? সো আপনার এত টেনশনের কিছু নাই, আপনি অ্যাবসেন্ট থাকেন, পরে আমাদের ভিডিও রেকর্ডিংটা দেখে ক্লাসটা মেক ওভার করে নেবেন, ঠিক আছে? নিশাদ ভাই, আমি আপনাদের বলছি যে আমি যখন ঢুকছি আপনার হয়তো ব্যক্তিগত অনেক মেসেজ দিছি যে আমি যে সেক্টরে চাকরি করি এই সেক্টরটা খুব রেসপন্সিবল সেক্টর, তারপর আমি আগ্রহ সহিত আপনার অনুমতি নিয়ে এটা ঢুকছি, ঠিক আছে? আমাকে ওই সুযোগটাই দিতে হবে যে আমি একটু লেট হবে, আমার সব জায়গায় কোনো বলি আমি সমস্যা আগে নেই, আপনি করেন, আপনি ভিডিও দেখে জিনিসটা মেক ওভার করে নেন, আর হচ্ছে কি ইনশাল্লাহ করে নেন, একটু কষ্ট করে জিনিসটা হ্যান্ডেল করে নেন, অল্প কয়েকদিনের ব্যাপার, ইনশাল্লাহ শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? ছাড়াও আমি আরেকটু সহযোগিতা করতে আর কারো কোনো কিছু বলার আছে? ঠিক আছে ওকে স্যার, আর কিছু বলার নেই কারো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। ভিডিওটা কি আজকে রাতের মধ্যে দেওয়া যায় অনুগ্রহ করে? হ্যাঁ দেয়া যাবে, কারণ আগে তো আমাকে 3 পার্টে ভিডিও হতো, সেটাকে আবার এডিট করে একত্র করে রেন্ডার করতে হতো। এখন Thank যেহেতু you, sir. পুরোটা একত্রে, আমরা ইনশাল্লাহ জিনিসটা, আমার কাজটা সহজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।